বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। সো টিস্যু হচ্ছে কি আমাদের? দ্য গ্রুপ অফ সেল উইথ সিমিলার স্ট্রাকচার অ্যান্ড পারফর্মিং দ্য সেম স্পেশালাইজড ফাংশন আর নোন অ্যাজ টিস্যুস। এই ছবিটাতে দেখো, অনেকগুলো লিভিং সেল মিলিয়ে আমাদের টিস্যু ক্রিয়েট করেছে। তো এই যে টিস্যু থাকে, সেই টিস্যুটা হচ্ছে আমাদের সিমিলার স্ট্রাকচার হতে হবে এবং সেম ফাংশন শো করবে বা স্পেশালাইজড ফাংশন হচ্ছে পারফর্ম করবে। এবং এই যে টিস্যু, সেই টিস্যুর স্টাডিটাকে আমরা বলে থাকি হিস্টোলজি। নেক্সট আসবো ক্লাসিফিকেশন অফ টিস্যুস। আমাদের টিস্যুকে প্রকারভাবে ভাগ করা হয়েছে বা ভাগে ভাগ করা হয়েছে সেটা আমরা জানবো। তাহলে টিস্যুস আর ক্লাসিফাইড ইনটু 4 মেজর টাইপ বেসড অন দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। টোটাল টিস্যুকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কি কি পার্ট সেইটা কিন্তু জানতে হবে এবং এইটাই 5 নম্বরের পরীক্ষাতে তোমার আসে। এই স্ট্রাকচারটা পুরো মুখস্থ করতে হবে। ফার্স্টের টিস্যুটার নাম কি? এপিথেলিয়াল টিস্যু। সেকেন্ড টিস্যুর নাম হচ্ছে কানেকটিভ টিস্যু। থার্ড টিস্যুর নাম হচ্ছে মাস্কুলার টিস্যু। আর ফোর্থ টিস্যুর নাম হচ্ছে নার্ভাস টিস্যু। তো এপিথেলিয়াল টিস্যুর দুটো সাবডিভিশন হয়, একটা হচ্ছে সিম্পল এপিথেলিয়াম আর একটা হচ্ছে কম্পাউন্ড এপিথেলিয়াম। সিম্পল এপিথেলিয়ামকে আমরা টোটাল 5 ভাবে সাবডিভিশন করতে পারি। ফার্স্টেরটা হচ্ছে স্কোয়ামাস। এবার শুধু নাম আমি স্কোয়ামাস লিখেছি, অ্যাকচুয়ালি শুধু নাম স্কোয়ামাস নয়, এটা স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। সেকেন্ডেরটা কি? কিউবিডাল এপিথেলিয়াম টিস্যু। থার্ডেরটা কালামনার এপিথেলিয়াম টিস্যু। ফোর্থেরটা সিলিয়াটেড এপিথেলিয়াম টিস্যু। ফিফথেরটা গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম টিস্যু। সেকেন্ডেরটা হচ্ছে কম্পাউন্ড এপিথেলিয়াম। তো কম্পাউন্ড এপিথেলিয়াম আমাদের 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্ট্রাটিফাইড আর একটা হচ্ছে ট্রানজিশন। নেক্সটেরটা আসছি কানেকটিভ টিস্যু। দেখো, কানেকটিভ টিস্যুর অনেকগুলো ভাগ হয়। ফার্স্টেরটা হচ্ছে অ্যারিওলার, পরেরটা হচ্ছে অ্যাডিপোস, পরেরটা হচ্ছে ফাইব্রাস, ফোর্থেরটা হচ্ছে ব্লাড, পরেরটা হচ্ছে বোন, কার্টিলেজ আর লিম্ফয়েড টিস্যু। এই কার্টিলেজ আর বোনের আরও সাবডিভিশন হয়, সেটা যখন আমি কানেকটিভ টিস্যু ডিটেলসে বলবো তখন ওখানে আছে। থার্ডেরটা হচ্ছে মাস্কুলার টিস্যু। মাস্কুলার টিস্যু হচ্ছে আমাদের মেনলি 3 ধরনের হয়, স্কেলিটাল মাসেল, স্মুথ মাসেল আর কার্ডিয়াক মাসেল। কেননা মাসেল দিয়েই আমাদের মাস্কুলার টিস্যু কনসিস্ট হয়। নার্ভাস টিস্যুর ক্ষেত্রে কি 4 নম্বরটা? তো নার্ভাস টিস্যুকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সেন্সারি নিউরন, একটা থেকে হচ্ছে মোটর নিউরন, নেক্সট একটা হচ্ছে মিক্সড নিউরন। বোঝাতে পারলাম? আশা করছি বুঝেছো। নেক্সট আগাচ্ছি। নেক্সট, মেন ফাংশন অফ দ্য টিস্যুস। যে আমাদের যে সমস্ত 4টে টিস্যুই বডিতে থাকে, সেই 4টে টিস্যুর মেন ফাংশন আমাদের কি কি? ফার্স্ট, এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যুর হচ্ছে কাজ কি? কভারিং করা, প্রোটেকশন করা, সিক্রেশন করা, অ্যাবজর্পশন, এক্সক্রিশন, এটসেট্রা। ঠিক আছে? এক্সাম্পল কি? যেমন স্কিন, মানে কি আমাদের যে কভারও করবে, আমাদের ফুল বডি স্কিন কি পুরো বডিটাকে কভার করে রাখে, আমাদের ফুল বডিকে কি করে প্রোটেকশন দেয়। এছাড়া কি আমাদের ঘাম বেরোয়, সিক্রেশন, অ্যাবজর্পশন, এক্সক্রিশন, এই সমস্ত আমাদের এপিথেলিয়াল টিস্যুর ফাংশন। সেকেন্ডেরটা মাস্কুলার টিস্যু, মুভমেন্ট অফ দ্য বডি পার্টস অ্যান্ড লোকোমোশন। আমাদের যেহেতু মাসেল আছে, সেই মাসেল তাহলে কি করবে, এক জায়গা থেকে অন্য জায়গায় বডি আমাদের মুভমেন্ট করে, তো সেই ফাংশনটা আমাদের মাস্কুলার টিস্যুই দেখায়। এক্সাম্পল কি? যেমন আমাদের বডির সমস্ত মাসেল থাকে সেইগুলো। থার্ড হচ্ছে কানেকটিভ টিস্যু। তো কানেকটিভ টিস্যু হচ্ছে আমাদের কি ফাংশন? কানেক্টিং করা, অ্যাটাচমেন্ট করা, প্রোটেকশন করা, স্টোরেজ বা ট্রান্সপোর্ট করা। এক্সাম্পল কি? আমাদের ধরো ব্লাড, তাহলে আমাদের বডিতে ব্লাড হচ্ছে একটা কানেকটিভ টিস্যু, ফ্লুইড কানেকটিভ টিস্যু। ঠিক আছে? আমাদের বডিতে হার্ট কানেকটিভ টিস্যু হয়, সেটা হচ্ছে বোন। তো এটা শর্ট কোশ্চেন অনেক সময় পড়ে যে আমাদের বডিতে ফ্লুইড কানেকটিভ টিস্যু বা হার্ট কানেকটিভ টিস্যু কি, তার নাম লেখো। তো ফ্লুইড বললে যেটা তরল, ব্লাড। তাছাড়াও একটা হয় লিম্ফয়েড বা লিম্ফ। ফোর্থ হচ্ছে কি? নার্ভাস টিস্যু। নার্ভাস টিস্যুর কাজ কি? নার্ভাস টিস্যুর কাজ হচ্ছে কন্ট্রোল করা, কোঅর্ডিনেশন করা আর কমিউনিকেশন করা। নার্ভাস টিস্যুর মধ্যে আমরা নিউরন খুঁজে পাই এবং আমরা জানি যে আমাদের বডিতে নিউরন আমাদের বডিকে
কোঅর্ডিনেট করতে, মানে বিভিন্ন যে সমস্ত ভেরিয়াস অর্গান আছে বা ভেরিয়াস পার্ট আছে সেগুলোকে ভালোভাবে কোঅর্ডিনেশন করে মুভ করার জন্য আমাদের এই নার্ভাস টিস্যুর কাজ হয় বা আমাদের কমিউনিকেশনে হেল্প হয়। এক্সাম্পল হিসেবে তাহলে আমাদের নার্ভাস টিস্যুর মধ্যে কি পড়বে? ব্রেন আর স্পাইনাল কর্ড। এবার আসবো ডিটেলস। ঠিক আছে, এপিথেলিয়াল বা এপিথেলিয়াম টিস্যুস। তাহলে কি হবে? এপিথেলিয়াল টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু আমি কাকে বলবো? দিস টাইপ অফ টিস্যুস give covering to the body organs and lines various cavities, hollow organs and tubes। মানে কি? এই এপিথেলিয়াম টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু আমাদের বডির পুরো ফুল বডিটাকে কভারিং করে রাখে এবং লাইনস অফ ভেরিয়াস ক্যাভিটিস। ক্যাভিটিস মানে কি? ধরো একটা ক্যাভিটি আছে, মানে কোনো একটা ফাঁকা জায়গা আছে, যেমন আমাদের ধরো কোনো একটা বাড়ির গলি, তো গলিতে নিশ্চয়ই লেফট সাইড আর রাইট সাইড ধরে একটা গলি তৈরি হয়। তো ভাবো ওইটাই হচ্ছে লাইন, মানে লেফটের লাইন এবং রাইটের লাইন। ঠিক আছে, তো সেই যে লাইন দুটো মানে কি? একটা গলি মানে একটা ক্যাভিটি, বডির কোনো ক্যাভিটি, সে দুটো লাইন এই এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি হয়। মানে আমাদের ধরো একটা গলি, তার মধ্যে হয়তো দু সাইডে দুটো পাঁচিল আছে, পাঁচিল যেমন ইট দিয়ে তৈরি হয়, ছোট ছোট ইট দিয়ে, ঠিক তেমনই আমাদের বডিতে বিভিন্ন ভেরিয়াস ক্যাভিটিস থাকে। তো বিভিন্ন ক্যাভিটিসের দুই দিকের যে লাইনিং থাকবে, তো সেই লাইনিংটা আমাদের এই এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি হয়। এছাড়া কি? আমাদের বডিতে যে সমস্ত টিউবসগুলো থাকবে সেগুলো এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি হয় এবং আমাদের বডিতে যে সমস্ত হলো অর্গান থাকবে, মানে ফাঁকা যে সমস্ত অর্গানগুলো থাকবে বা ফাঁকা জায়গা ভরাট করার জন্য আমাদের এই এপিথেলিয়াল টিস্যু সেই জায়গাটাতে কাজ করে। ঠিক আছে, এছাড়া কি আমাদের? এছাড়া হচ্ছে ইট অলসো ফাউন্ড ইন গ্ল্যান্ডস। মানে আমাদের গ্ল্যান্ডসের মধ্যে কি পড়ে? আমাদের গ্ল্যান্ডুলার টিস্যু পড়ে। ঠিক আছে, তো আমাদের গ্ল্যান্ডুলার টিস্যুর কাজ কি? আমাদের গ্ল্যান্ডুলার টিস্যুর কাজ হচ্ছে যে আমাদের যে সমস্ত হরমোন সিক্রেট আউট হবে যে সমস্ত আমাদের গ্ল্যান্ড থেকে, সেই গ্ল্যান্ডগুলো হচ্ছে আমাদের বেশিরভাগ এপিথেলিয়াল টিস্যুর দ্বারা তৈরি হয়। এপিথেলিয়াল টিস্যু মেড আপ অফ ক্লোজলি প্যাকড সেলস অ্যান্ড ফর্ম কন্টিনিউয়াস শিট। মানে কি এটা? আমাদের এপিথেলিয়াল টিস্যুগুলো, দেখো এই ছবিটাতে, দেখো মাঝখানে কোনো গ্যাপ নেই বা মাঝখানে কোনো ফাঁক নেই, মানে কি? খুব প্যাকড সেল দ্বারা তৈরি হয়, মানে খুব ক্লোজলি, মানে একটা শেষ হবে আবার একটা শুরু হবে, একটা শুরু হবে আবার একটা শেষ হবে। মানে কি? মাঝখানের যে সমস্ত ফাঁকা বা গ্যাপ জায়গা, সেই গ্যাপিং সিস্টেমটা আমাদের কম থাকে। মানে কি? পুরো কম্প্যাক্ট ক্লোজলি প্যাকড সেলের দ্বারা তৈরি হয় আমাদের এই এপিথেলিয়াল টিস্যু এবং ফরমেশন করবে কন্টিনিউয়াস শিট। কন্টিনিউয়াস শিট ফরমেশন মানে কি? ধরো আমাদের চামড়া বা আমাদের যে স্কিন আছে বডিতে, সেই স্কিনটা দেখো আমাদের পুরো কন্টিনিউয়াস হয়। এছাড়া কি? এপিথেলিয়াল সেল কন্টেন মিনিমাল এক্সট্রা সেলুলার মেটেরিয়াল অ্যান্ড সেল লাই অন আ বেসমেন্ট মেমব্রেন। মানে কি? আমাদের এপিথেলিয়াল সেল যেখানেই থাকুক না কেন, তার নিচে একটা বেসমেন্ট মেমব্রেন আমরা দেখতে পাবো। বেসমেন্ট মেমব্রেন মানে কি? ধরো আমাদের বাড়িতে পাঁচিল যখন তৈরি করব, তার নিচে তখন ভিত দেবো, দেন আমরা তার উপরে বাড়ি তৈরি করি। ঠিক তেমনই এপিথেলিয়াল টিস্যুর মধ্যে আমরা একটা বেসমেন্ট মেমব্রেন খুঁজে পাই। ঠিক আছে, যার উপরে আমাদের এপিথেলিয়াল টিস্যু তৈরি হবে। নেক্সট, ক্লাসিফিকেশন অফ এপিথেলিয়াল টিস্যু। তাহলে এপিথেলিয়াল টিস্যুকে আমরা কিভাবে ক্লাসিফাই করি একটু দেখে নেব। তো এপিথেলিয়াল টিস্যুকে আমরা মেনলি দুভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে সিম্পল এপিথেলিয়াম। মানে কি? সিম্পল এপিথেলিয়ামের মানে সিঙ্গেল লেয়ার অফ সেল। সিঙ্গেল লেয়ার অফ সেল মানে কি? একটাই লেয়ার থাকবে। আর সেকেন্ড হচ্ছে কম্পাউন্ড এপিথেলিয়াম। মানে কি? যেখানে একের বেশি মানে মাল্টিপল লেয়ার অফ সেল থাকবে। ছবি দিয়েছি, অসুবিধা নেই, ছবি দেখলেই বুঝতে পারবে। তো সিম্পল এপিথেলিয়াম মানে কি? সিম্পল এপিথেলিয়াম মানে হচ্ছে সিঙ্গেল লেয়ার অফ সেল, মানে যেখানে একটাই লেয়ার থাকবে। দেখো ছবিতে দেখি যদি, তাহলে কি সিম্পল এপিথেলিয়ালে কি হচ্ছে? একটাই লেয়ার আছে। এবং কম্পাউন্ড এপিথেলিয়ামকে আমরা বলে থাকি মাল্টিপল লেয়ার অফ সেলস। মাল্টিপল লেয়ার মানে কি? মানে আমাদের যখন বডিতে একটা লেয়ারের জায়গায় অনেকগুলো লেয়ার বা একের বেশি লেয়ার আমরা দেখতে পাবো, তো সেইগুলোকে আমরা বলে থাকবো কম্পাউন্ড এপিথেলিয়াল। সিম্পল এপিথেলিয়ামের মধ্যে ভাগগুলো আমি আগেই বলে দিয়েছি, আমি আর বলছি না, দেখে নাও এখানে। আর কম্পাউন্ড এপিথেলিয়ালের মধ্যে আমাদের মেনলি দুটো ভাগ হয়, একটা হচ্ছে স্ট্রাটিফাইড আর একটা হচ্ছে ট্রানজিশন বলেছিলাম উপরে। এই স্ট্রাটিফাইড এর আমাদের টোটাল তিনটে ভাগে ভাগ হয়। কি কি ভাগ?
একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড কিউবিডাল এপিথেলিয়াম, থার্ডেরটা হচ্ছে স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম, আর ফোর্থেরটা হচ্ছে ট্রানজিশন এপিথেলিয়াম। এই যে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, তার সাবডিভিশনে আমরা দুটো জিনিস দেখতে পাই, একটা হচ্ছে কিরেটানাইজড এপিথেলিয়াম আর সেকেন্ডেরটা হচ্ছে নন কিরেটানাইজড এপিথেলিয়াম। তো স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়ামকে হচ্ছে আর একটা ভাগ হয় যেটা আমরা পেয়ে থাকি সাবডিভিশন, সেটা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। স্কোয়ামাস এপিথেলিয়াম হচ্ছে একটা মেড আপ অফ অনলি আ সিঙ্গেল লেয়ার অফ ফ্ল্যাট অর স্কেল লাইক সেল। তো সেইগুলো একসাথে জুড়ে আমাদের স্কোয়ামাস এপিথেলিয়াম সেল তৈরি করে থাকে, ঠিক আছে, এবং যার মধ্যিখানে আমরা একটা নিউক্লিয়াস দেখতে পাবো। তো এর লোকেশন কি কি, মানে আমরা স্কোয়ামাস এপিথেলিয়াম পাই কোথার থেকে, মানে পাই কোথায় কোথায়? আমাদের লাংসের যে অ্যালভিওলাই থাকে সেখানে, আমাদের বিভিন্ন ব্লাড ক্যাপিলারিজের মধ্যে, আমাদের বিভিন্ন ব্লাড ভেসেলের মধ্যে। ফাংশন কি কি স্কোয়ামাসের মধ্যে? ব্লাড ভেসেলের মধ্যে আছে, তো সেই জন্য আমাদের ডিফিউশন অফ অক্সিজেন টু দ্য ব্লাড ভেসেল। অ্যালভিওলাই লাংসের ফলে আমাদের কি হবে? এক্সচেঞ্জ অফ গ্যাসেস, মানে আমাদের যেহেতু লাংসের মধ্যে প্রেজেন্ট থাকে, সেই জন্য ফাংশন হিসেবে কি আমাদের যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড আমরা যে এক্সচেঞ্জ করি সেইটা আমরা করতে পারি। ব্লাড ফিল্টারেশন ইন কিডনি, যেহেতু আমাদের লাইনিং অফ কিডনির মধ্যে হচ্ছে আমাদের স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে, যার ফলে আমাদের ফিল্ট্রেশন করতে হেল্প করে। এছাড়া আমাদের কি করে, বিভিন্ন আলাদা আলাদা সিক্রেটিং করতেও আমাদের স্কোয়ামাস এপিথেলিয়াম হেল্প করে। সেকেন্ডেরটা হচ্ছে কিউবিডাল এপিথেলিয়াম। ইট ইজ মেড আপ অফ আ সিঙ্গেল লেয়ার অফ কিউবিক্যাল শেপ সেলস। মানে কি, আমাদের যখন কিউব আকৃতির অনেকগুলো সেল মিলে আমাদের এই কিউবিডাল এপিথেলিয়াম তৈরি করে, ঠিক আছে, এবং যেটা কি হবে, একটা বেসমেন্ট মেমব্রেনের উপর অ্যারেঞ্জ করবে। তো এটা আমাদের কোন কোন লোকেশনে আমরা খুঁজে পাই? আমাদের কিডনির যে ডিস্টাল কনভলিউটেড টিবিউলস থাকে পার্ট, তার মধ্যে আমরা পাই, আমরা সারফেস অফ ওভারির মধ্যে পাই, আমরা স্মল ডাক্ট অফ মেনি গ্ল্যান্ডের মধ্যে পাই। মানে কি, আমাদের বডিতে যে সমস্ত গ্ল্যান্ডগুলো থাকে, ছোট ছোট গ্ল্যান্ড, সেই ছোট ছোট গ্ল্যান্ডের মধ্যে আমরা এই কিউবিডাল এপিথেলিয়াম টিস্যু দেখতে পাই। ফাংশন কি কি? ফাংশন হচ্ছে সিক্রেশন এন্ড এক্সক্রিশন আর প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট, আমাদের বডিতে মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করতে হেল্প। থার্ডেরটা কি? থার্ডেরটা হচ্ছে আমাদের কালামনার এপিথেলিয়াম। তো কালামনার এপিথেলিয়াম দেখো, কালাম আছে। কালাম মানে কি, আমাদের বাড়িতে যখন যেই কালাম তুলি, লম্বা লম্বা পিলারের মতন স্ট্রাকচার তুলি না, তো সেই জিনিসগুলোই হচ্ছে কালামনার এপিথেলিয়াম। ইট কনসিস্ট অফ টল পিলার লাইক সেল অ্যারেঞ্জড অন বেসমেন্ট মেমব্রেন। মানে কি, আমাদের যখন বেসমেন্ট মেমব্রেনের উপর বড় বড় টল পিলার লাইক যখন সেল একসাথে কনসিস্ট হয়ে আমাদের কালামনার এপিথেলিয়াল টিস্যু তৈরি করে থাকে, এবং এই টিস্যুর মধ্যে আমরা গবলেট সেল, সিলিয়া বা মাইক্রোভিলিও অনেক সময় দেখতে পাই। লোকেশন কোথায় কোথায় আমরা পাবো এই কালামনার এপিথেলিয়াম টিস্যুটাকে? যেমন ইউটেরাসের মধ্যে পাবো, ইন্টেস্টাইনের মধ্যে পাবো, আমরা কিছু রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে পাবো, লাইনিং অফ স্টমাকের মধ্যে পাবো, আর ইউটেরাইন টিউব গ্ল্যান্ডসের মধ্যেও আমরা পেয়ে থাকি। ফাংশন হচ্ছে কি? ফাংশন হচ্ছে যেমন সিক্রেশন অ্যান্ড অ্যাবজর্পশন, প্রোটেকশন করা, এক্সক্রিশন করা। এক্সক্রিশন কাকে করবে? মিউকাস বা এনজাইম এটসেট্রাকে করা হচ্ছে আমাদের কালামনার এপিথেলিয়ামের কাজ। পরেরটা হচ্ছে সিলিয়েটেড এপিথেলিয়াম। সিলিয়েটেড এপিথেলিয়াম হচ্ছে দু প্রকারের হতে পারে, আইদার কিউবিডয়েড হতে পারে, মানে কিউবের মতনও হতে পারে, বা কালামনারও হতে পারে। সিলিয়েটেড এপিথেলিয়ামটা আমাদের থিন টিস্যু দিয়ে তৈরি হয়, এবং উপরে মানে সেলের উপরে কিছু হেয়ার লাইক স্ট্রাকচারের মতন আমরা দেখতে পাই, মানে চুল মতন থাকবে, মাথায় চুল যেমন হয়, তো সেরকম হেয়ার লাইক স্ট্রাকচার মাথার উপরের দিকে, দেখো ছবির দিকে দেখো, তো মাথার উপরে এই রকম চুলের মতন হেয়ার লাইক স্ট্রাকচার থাকে বলে আমরা এগুলোকে সিলিয়েটেড এপিথেলিয়াম নাম দিয়েছি বলি, ঠিক আছে। তো এই ধরনের এপিথেলিয়াম টিস্যু আমরা কোথায় দেখতে পাই? যেমন ট্র্যাকিয়াতে দেখতে পাই, ব্রঙ্কাইতে দেখতে পাই, ভেন্ট্রিকেল অফ ব্রেনসে আমরা দেখতে পাই। এর ফাংশন কি কি? এর ফাংশন হচ্ছে প্রোটেকশন অ্যান্ড সিক্রেশন, মুভ মিউকাস অ্যান্ড আদার সাবস্টেন্সেস বাই সিলিয়ারি অ্যাকশন এটসেট্রা। লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে কি সিম্পলের মধ্যে, সেটা হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম হচ্ছে কি একটা সিলিন্ড্রিক্যাল বা কালামনার সেল দিয়ে আমাদের ফর্মেশন অফ গ্ল্যান্ড তৈরি হয়, ঠিক আছে। এর লোকেশন কোথায়, আমরা কোথায় কোথায় পাই এই গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম গুলো?
এগুলো আমাদের হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ডে বা ব্রেস্টে আমরা পেয়ে থাকি। এর ফাংশন কি? এর ফাংশন হচ্ছে হরমোনগুলোকে সিক্রেট আউট করা বা কেমিক্যালগুলোকে সিক্রেট আউট করা বা এনজাইমগুলোকে সিক্রেট আউট করাই হচ্ছে এর কাজ। এক্সাম্পল হিসেবে আমরা কি ধরবো? যেমন ধরো স্যালাইভা আমাদের মুখের ভিতর থেকে সিক্রেট আউট হচ্ছে, যেটা কিনা আমাদের ডাইজেশন করতে হেল্প করে। তো এই গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামের মধ্যে আমরা কিছু গবলেট সেল আমরা দেখতে পাই, যেটা কিনা স্পেশালাইজড গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল সেল, যেটার কাজ হচ্ছে আমাদের বডি থেকে মিউকাস বা মিউসিন সিক্রেট আউট করা। এবং এছাড়া হচ্ছে গবলেট সেল হচ্ছে আমরা আর কোথায় দেখতে পাই এই সমস্ত, যেমন স্টমাক, কোলন, অ্যান্ড হবে ওটা, ঠিক আছে, অ্যান্ড ট্র্যাকিয়া, আমাদের ট্র্যাকিয়া, কোলন, স্টমাক এই সমস্ত জায়গায় আমরা গবলেট সেল দেখতে পাই। তো এই যে গ্ল্যান্ডুলার গ্ল্যান্ড আছে আমাদের, এই যে গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামের মধ্যে আমি যে বললাম যে গ্ল্যান্ড নিয়ে তৈরি হয়, তো এই গ্ল্যান্ডুলার গ্ল্যান্ড হচ্ছে আমাদের দু প্রকারের বডিতে, ঠিক আছে। কি কি? একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আর একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। তো এন্ডোক্রাইন গ্ল্যান্ড নিয়ে তো আমাদের পুরো ফুল একটা চ্যাপ্টার দিয়ে আছে, যেটা আমরা ডিটেলসে পড়বো, আমাদের বডিতে কটা গ্ল্যান্ড হয়, সেখান থেকে কি কি হরমোন বেরোয়, সেই হরমোন কি কাজ করে, সেগুলো আমরা পড়বো। তো এন্ডোক্রাইনটা ফার্স্টে বলছি। এন্ডোক্রাইনের মধ্যে মনে রাখবে যে হুইচ ডু নট কন্টেন্ট আর ডাক্ট। ডাক্ট মানে কি? ধরো তার কোনো নালা বা তার কোনো গলি নেই, এবং যারা সিক্রেট আউট করে কি হরমোনস। আর এক্সোক্রাইন গ্ল্যান্ড কি করে? যারা ডাক্টের মাধ্যমে দিয়ে সব জিনিস সিক্রেট আউট করে। তো সেই নিজের গলিটা দিয়ে যার যখন সিক্রেট আউট করার ইচ্ছা হবে সে তখন সিক্রেট আউট করে, যেমন কেরাম কেমিক্যাল বা এনজাইমস এই সমস্ত জিনিসগুলো। তো দেখো আমরা ছবিতে দেখো, তো এইটা হচ্ছে আমাদের গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম টিস্যু, তো যার মধ্যে আমরা এই উপরে সিলিয়াও থাকতে পারে, নাও থাকতে পারে, এবং আমরা এইগুলোতে গবলেট সেল থাকবে, এবং নিচে হচ্ছে আমাদের বেসমেন্ট মেমব্রেন থাকবে। তো পরে হচ্ছে কম্পাউন্ড এপিথেলিয়াম। তো কম্পাউন্ড এপিথেলিয়ামের মধ্যে আমরা কি জানি, ফার্স্টে হয়েছিল স্ট্র্যাটিফাইড আর একটা হয়েছিল ট্রানজিশন। তো স্ট্র্যাটিফাইডকে আমরা তিন ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্কোয়ামাস, একটা হচ্ছে কিউবিডাল আর একটা হচ্ছে কালামনার। তো ফার্স্ট এডটা আমি ডিসকাস করছি। ফার্স্ট এডটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। স্ট্র্যাটিফাইড মানেই আমাদের বুঝতে হবে যে মাল্টিপল লেয়ার অফ সেলস। ইট ইজ মেড আপ অফ মাল্টিপল লেয়ার্স অফ দ্য ফ্ল্যাটেন্ড স্কোয়ামাস সেলস। মানে কি? তো নর্মালে যেমন আমাদের স্কেল লাইক স্ট্রাকচার ছিল, ফ্ল্যাট লাইক স্ট্রাকচার ছিল, তো সেই জিনিসটাই থাকবে, শুধু একটা লেয়ারের জায়গায় মাল্টিপল লেয়ার দিয়ে তৈরি হবে, যার জন্য এর নাম স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে লোকেশন কোথায় কোথায় আমরা দেখতে পাবো? এটা হচ্ছে আমরা পুরো স্কিনে দেখতে পাবো, আমরা ইসোফেগাসে দেখতে পাবো, আমরা ফ্যারেংসে দেখতে পাবো, আমাদের লাইনিং অফ মাউথে দেখতে পাবো, টাঙে দেখতে পাবো, বা ভ্যাজাইনাতে দেখতে পাবো। এর ফাংশন কি কি? এর ফাংশন হচ্ছে প্রোটেকশন এগেন্স্ট মাইক্রো অর্গানিজম অ্যান্ড প্রোটেকশন এগেনস্ট ওয়াটার লস। মানে কি? আমাদের হচ্ছে মাইক্রো অর্গানিজমের থেকে প্রোটেক্ট করবে, আর ওয়াটার যাতে ড্রাই না হয়ে যায় তো সেখান থেকেও আমাদের প্রোটেকশন করে। তো এই যে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, তার আমি সাব ডিভিশন দেখিয়েছিলাম, তো সেই সাব ডিভিশনটা নিয়ে আমি এখন ডিসকাস করব। তো দুটো হচ্ছে, একটা হচ্ছে ক্রেটানাইজড আর একটা হচ্ছে নন ক্রেটানাইজড। তো ছবিটা দেখো দেওয়া আছে, ছবিটা দেখলেই বুঝতে পারবে। তো ফার্স্টে কেরাটিনাইজড কাকে বলে? কেরাটিনাইজড, সামটাইম দ্য সুপারফিশিয়াল সেলস অফ দ্য স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম বিকাম ড্রাই অ্যান্ড হার্ড। দে ডেভেলপড আ প্রোটিন কল্ড কেরাটিন, মানে ওয়াটারপ্রুফ। দ্যাট এপিথেলিয়াম ইজ কল্ড অ্যাজ কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। এই যে ড্রাই অ্যান্ড হার্ড হয়ে যায়, সেই ড্রাই অ্যান্ড হার্ডটাকেই হচ্ছে ওই ওয়াটার লস বলে কমাচ্ছে, মানে কি ওয়াটারপ্রুফ। তো এই যে কেরাটিন নামে একটা প্রোটিন থাকে, সেই প্রোটিনটা হচ্ছে ওয়াটারপ্রুফ প্রোটিন। মানে যে ওয়াটারপ্রুফ মানে কি? নিজে ভেজে না, মানে কাউকে ভিজতে দেবে না, অল টাইম ড্রাই রাখবে। কেরাটিনাইড প্রোভাইড প্রোটেক্টিভ কোয়ালিটিস টু দ্য স্কিন। এই যে কেরাটিন যখন থাকে, তো আমাদের স্কিনকে এক্সট্রা একটা প্রোটেক্টিভ ফেসিলিটি দেয় আর কি, ঠিক আছে। নন কেরাটিনাইজড, ইফ দ্য সুপারফিশিয়াল সেলস ডু নট কন্টেন কেরাটিন, যখন কোনো কেরাটিন আমাদের সুপারফিশিয়াল সেলে প্রেজেন্ট থাকবে না, সেই টাইমে আমাদের সেই সমস্ত এপিথেলিয়াম সেলকে আমরা নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম বলে থাকি। এবং যেটা কিনা আমাদের কি কেরাটিন থাকার ফলে আমাদের ড্রাই এবং হার্ড হতো, সেইটা যেহেতু অ্যাবসেন্স আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের
ময়েস্ট থাকবে, মানে অল টাইম ভেজা ভেজা থাকবে, অল টাইম জল জলে থাকবে, ঠিক আছে, এবং সেটা হচ্ছে ড্রাই হবে না। তো এক্সাম্পল হিসেবে কি, যেমন ভেজাইনা, মাউথ, আমাদের দেখবে মাউথ অল টাইম ভেজা থাকে, শুকিয়ে যায় না, বা আমাদের ইসোফেগাস, যখন কোনো খাবার খাই তো ইসোফেগাসের মাধ্যমে দিয়ে যায়, তো সেই জায়গাটা অল টাইম ময়েস্ট থাকে। পরেরটা হচ্ছে স্ট্রাটিফাইড কিউবিডাল এপিথেলিয়াম। দেখো আমাদের যখন নর্মাল কিউবিডাল এপিথেলিয়ামের একটা কিউবের মতন শেপ সেল দিয়ে তৈরি হয় একটা লেয়ার, শুধু এখানে হচ্ছে 2 বা তার বেশি লেয়ার দিয়ে কিউব শেপ সেলের দিয়ে আমাদের তৈরি হবে। দেখো ছবিতে দেখো কিউবের মতনই শেপ আছে, কিন্তু এখানে আর একটা লেয়ার নেই, এখানে মাল্টিপল লেয়ার আছে, যার জন্যই এর নাম হচ্ছে স্ট্রাটিফাইড কিউবিডাল এপিথেলিয়াম। তো এর লোকেশন কোথায় কোথায় আমরা দেখতে পাবো? তো ইট ইজ ফাউন্ড ইন সোয়েট গ্ল্যান্ড, আমরা সোয়েট গ্ল্যান্ডে দেখতে পাবো, আমরা স্যালাইভারি গ্ল্যান্ডসে দেখতে পাবো, বা আমরা মেমারি গ্ল্যান্ডেও দেখতে পাবো। এর ফাংশন কি কি? এর ফাংশন হচ্ছে প্রোটেকশন করা, সিক্রেশন অফ স্যালাইভা করা, সোয়েট সিক্রেশন করা, বা মিল্ক সিক্রেশন করা, এই সব কাজ হচ্ছে আমাদের স্ট্রাটিফাইড কিউবিডাল এপিথেলিয়ামের কাজ। থার্ডেরটা হচ্ছে স্ট্রাটিফাইড কালামনার এপিথেলিয়াম, ওই যেমন কি সেম কালামনারেরটা মাল্টিপল লেয়ার হলেই স্ট্রাটিফাইড অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো স্ট্রাটিফাইড কালামনার এপিথেলিয়ামটা কি হবে? ইট ইজ মেড আপ অফ মাল্টিপল লেয়ার অফ টল অ্যান্ড পিলার লাইক সেল। মানে কি, আমাদের সিম্পলে যেমন সিম্পল কালামনার এপিথেলিয়ামে যে একটা সিঙ্গেল লেয়ার অফ টল বা পিলার লাইক সেল ছিল শুধু সেখানে, আর এখানে আমাদের কি হবে, যে মাল্টিপল লেয়ার অফ টল অ্যান্ড পিলার লাইক সেল আসবে এবং আমাদের প্রডিউস করবে বা তৈরি করবে আমাদের স্ট্রাটিফাইড কালামনার এপিথেলিয়াম। লোকেশন কোথায় কোথায় পাবো? ইউরেথ্রা, ইসোফেজিয়াল গ্ল্যান্ড, মিউকাস মেমব্রেন অ্যান্ড লাইনিং অফ আইলিডস এটসেট্রা। লাইনিং অফ আইলিডস মানে কি? মানে ওই যে আমাদের চোখের যে আইলিড থাকে না, সেই আইলিডের হচ্ছে চারিদিকের ওই লাইনিংটা, সেই লাইনিংটা এই স্ট্রাটিফাইড কালামনার এপিথেলিয়াম দিয়ে তৈরি হয়। এর ফাংশন কি কি হবে? এর ফাংশন হচ্ছে প্রোটেকশন করবে, প্রোটেকশন অফ আন্ডারলাইনিং টিস্যু, মানে আমাদের যে সমস্ত আন্ডারলাইনিং টিস্যু যেগুলো থাকবে সেগুলোকে প্রোটেকশন করবে, এবং পারফর্ম করবে সিক্রেশনকে, মানে যে সমস্ত সিক্রেশন হবে সেগুলো করবে। এর একটা সাবডিভিশন বলেছিলাম যে স্ট্রাটিফাইড কালামনার এপিথেলিয়ামের, তো সেটা হচ্ছে সিউডো স্ট্রাটিফাইড কালামনার এপিথেলিয়াম। ইট ইজ দ্য টাইপ অফ এপিথেলিয়াম কম্পোজড উইথ আ অনলি সিঙ্গেল লেয়ার অফ সেলস। ছবি দেখে তোমার মনে হবে যে এটা মাল্টিপল লেয়ার দিয়ে তৈরি, কিন্তু অ্যাকচুয়াল এটা সিঙ্গেল লেয়ারই সেল। বাট দিস টিস্যু অ্যাপিয়ার্স টু হ্যাভ মাল্টিপল লেয়ার্স অফ সেলস বিকজ দ্য নিউক্লিয়াই, মানে নিউক্লিয়াস, আর অ্যাট ডিফারেন্ট লেভেলস। ডিফারেন্ট লেভেলস মানে কি? কোনো একটা সিমিলার জায়গাতে নেই, দেখো বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে আমাদের নিউক্লিয়াসগুলো থাকে, যার জন্য তোমাকে কনফিউজ করে দেবে যে এটা সিঙ্গেল লেয়ারের তৈরি কি মাল্টিপল লেয়ারের তৈরি। তো সেই জন্যই আমাদের এর নাম সিউডো স্ট্রাটিফাইড কালামনার এপিথেলিয়াম, ঠিক আছে। তো সিউডো স্ট্রাটিফাইড মিন্স ফলসলি স্ট্রাটিফাইড। এই এপিথেলিয়ামের মধ্যে সিলিয়া প্রেজেন্ট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। সেই জন্য আমি দেখো ডান দিকে একটা ছবি দিয়েছি, এই জায়গাটাতে উপরে দেখো হেয়ার লাইক স্ট্রাকচার নেই, মানে কি এটা সিলিয়া এর মধ্যে প্রেজেন্ট নেই। আর দেখো এর মধ্যে হেয়ার লাইক স্ট্রাকচার আছে, মানে এইটার মধ্যে আমাদের সিলিয়া প্রেজেন্ট আছে। তখন আমাদের কিন্তু বলতে হবে যে সিউডো স্ট্রাটিফাইড সিলিয়াটেড কালামনার এপিথেলিয়াম, তখন সিলিয়াটেড কথাটা কিন্তু অ্যাড করতে হবে, বুঝতে পারলাম। আর যদি না থাকে তাহলে আমাদের অ্যাড করতে হবে না। সিউডো স্ট্রাটিফাইড কালামনার এপিথেলিয়ামে তাহলে আমরা কোথায় কোথায় দেখতে পাই? লোকেশন কি কি? যেমন রেসপিরেটরি ট্র্যাক্টে দেখতে পাই, নাজাল ক্যাভিটিতে দেখতে পাই, ব্রঙ্কাইতে দেখতে পাই, ট্র্যাকিয়াতে দেখতে পাই, এছাড়া আরো অনেক জায়গায় দেখতে পাই। এর ফাংশন কি হবে? এর ফাংশন হচ্ছে অ্যাবজর্পশন করা, সিক্রেশন অফ মিউকাস করা, প্রোটেকশন করা, ট্রান্সপোর্ট অফ মেটেরিয়াল, যেমন কি কি, যেমন এনজাইম বলো, হারমোন বলো, সেইগুলো। নেক্সট, ট্রানজিশনাল এপিথেলিয়াম। ট্রানজিশনাল এপিথেলিয়াম তাহলে কি হবে আমাদের? ইট ইজ আ ফর্ম অফ স্ট্রাটিফাইড এপিথেলিয়াম অ্যান্ড কম্পোজড অফ সেভারাল লেয়ার অফ পিয়ার শেপড সেল। মানে কি, যদি আমি ছবি দেখি, পিয়ার লাইক শেপ মানে কি? সবকিছু জিনিসের মেল বন্টন, মানে একসাথে যেগুলো আমাদের তৈরি করে, ঠিক আছে, পিয়ার শেপ বলা হয়, যার মধ্যে আমরা অনেক রকমের সেল দেখতে পাবো। তো আমরা এখানে দেখো কালামনারের মতন দেখতে পাচ্ছি, কিউবিডালের মতন দেখতে পাচ্ছি, বা স্কোয়ামাসের মধ্যেও সেল দেখতে পাচ্ছি। It is presented at the sites which are subjected to changes in stress and tension.
তো এখানে স্ট্রেস বলতে আমরা বুঝবো, ধরো আমাদের কোনো কিছু জিনিস বাড়ছে, যেমন ধরো আমাদের ইউরিনারি ব্লাডার। তো ইউরিনারি ব্লাডার, ধরো আমাদের ইউরিন জমছে, ইউরিন জমার সাথে সাথে সেই জায়গাটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে, মানে কি সেখানকার স্ট্রেস মানে সেখানকার চাপ বাড়ছে, সেখানটার টেনশন বাড়ছে। কিন্তু আমাদের কিন্তু সেই যে ইউরিনারি ব্লাডার সেটা ধীরে ধীরে সেই টিস্যুগুলো আস্তে আস্তে চওড়া হচ্ছে, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। যেমন ঠিক এক্সাম্পল হিসেবে যদি তোমাদেরকে আমি বোঝাই, ঠিক ধরো একটা বেলুন, যখন তুমি মার্কেট থেকে বেলুনটা কিনে আনবে তখন দেখবে বেলুনটা তোমার কাছে অনেকটা থিক বলে মনে হবে। থিক মানে কি মোটা। তো বেলুনটা যখন তুমি মুখে নিয়ে যখনই ফোলাবে, ফোলানোর পর দেখবে সেই থিক ভাবটা আস্তে আস্তে পাতলা বা থিন হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটাই ঠিক ট্রানজিশনাল এপিথেলিয়ামের মধ্যেই হয়। তো এই ট্রানজিশনাল এপিথেলিয়াম কোথায় কোথায় আমরা দেখতে পেয়ে যাই, যেমন ইউরিনারি ট্র্যাক্টে দেখতে পাই, ইউরিনারি ব্লাডারে দেখতে পাই, ঠিক আছে। এর ফাংশন কি হচ্ছে, ইট প্রোভাইড কন্ট্রাকশন অ্যান্ড স্ট্রেচনিং, মানে এটা চওড়া হতে এবং বড় হতে হেল্প করে। এরপরে কি প্রপার্টিজ অফ এপিথেলিয়াল টিস্যু, ইট কনসিস্ট অফ লার্জ ক্লোজলি প্যাকড সেলস উইথ এক্সট্রাসেলুলার মেটেরিয়াল বিটুইন অ্যাডজাসেন্ট সেলস, মানে একটার থেকে আর একটা সেলের ভিতরে যে দূরত্ব বা যেই ফাঁকা জায়গাটা সেই জায়গাটা অনেক কম হয়। তো ওরা ক্লোজলি প্যাকড সেল দিয়ে আমাদের এপিথেলিয়াল টিস্যুটাকে তৈরি করে থাকে। সেলস আর অ্যারেঞ্জড ইন কন্টিনিউয়াস সিট ইন আইদার সিঙ্গেল আর মাল্টিপল লেয়ার্স। তো আমাদের কি হচ্ছে, এপিথেলিয়াল সেলটা সিঙ্গেল লেয়ারে হোক কি মাল্টিপ্লেয়ারের লেয়ারে হোক সেটা কন্টিনিউয়াস শিটের মতন থাকবে। এপিথেলিয়াল সেলস হ্যাভ ফ্রি সারফেস এক্সপোজ টু বডি ক্যাভিটি অ্যান্ড বেসাল সারফেস অ্যাটাচড টু দ্য বেসমেন্ট মেমব্রেন। মানে কি হবে আমাদের, যে এপিথেলিয়াল টিস্যুর যাই টিস্যুই হোক না কেন, সে সিঙ্গেল হোক কি স্ট্র্যাটিফাইড হোক কি ট্রানজিশনাল হোক, যাই হোক না কেন, তার নিচে একটা বেসমেন্ট মেমব্রেন আমরা খুঁজে পাবো। ঠিক বেসমেন্ট মেমব্রেন হচ্ছে এই জিনিসটা। এপিথেলিয়াল সেল হ্যাভ আ নার্ভ সাপ্লাই, আমাদের এই এপিথেলিয়াল সেলসের মধ্যে দিয়ে নার্ভ সাপ্লাই আমাদের হয়। এছাড়া কি দে হ্যাভ হাই রিজেনারেশন ক্যাপাসিটি, মানে আমাদের যখন এই টিস্যুতে যখন কাট হয় বা যদি কোনো টিস্যুতে কোনো ফলে যদি ক্ষতি হয়, ঠিক আছে, তো তাদের রিজেনারেশন ক্যাপাসিটি খুব হাই হয়। ফাংশন অফ এপিথেলিয়াল টিস্যু, ইট কভার্স অ্যান্ড প্রোটেক্ট আন্ডারলাইং টিস্যু এগেনস্ট ইনজিউরি, মানে কি আমাদের বডিকে, মানে বডির যে সমস্ত পার্টে আমাদের বা অর্গানে যে সমস্ত এপিথেলিয়াল টিস্যু পাবো সেখানে জায়গাগুলোকে কভার করবে এবং প্রোটেক্ট করবে আমাদের, যাতে বাইরের কোনো ইনজিউরি থেকে টিস্যু না ক্ষতি হয়। তো সেই জিনিসটা। এরপরে কি ইট হেল্পস ইন সিক্রেশন অফ স্পেশাল কেমিক্যাল সাবস্টেন্সেস, আমাদের বডির থেকে স্পেশাল কেমিক্যাল সাবস্টেন্সেস যেমন এনজাইম হরমোন সেই সমস্ত সিক্রেট আউট করতে হেল্প করে। ইট অলসো হেল্পস ইন অ্যাবজর্পশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ডিফারেন্ট সাবস্টেন্সেস অ্যান্ড ড্রাগ, মানে বডির মধ্যে আমাদের যে সমস্ত ড্রাগ বা আমাদের বডির মধ্যে যে সমস্ত আলাদা ডিফারেন্ট সাবস্টেন্সেস থাকবে সেই সমস্ত সাবস্টেন্সগুলোকে সেল টু সেল বা টিস্যু টু টিস্যু অ্যাবজর্পশন হতে এবং একটা টিস্যু থেকে আরেকটা টিস্যুতে বা একটা সেল থেকে আরেকটা সেলে ডিস্ট্রিবিউশন করতে আমাদের এই এপিথেলিয়াল টিস্যু আমাদের হেল্প করবে। আউটসাইড অফ বডি এপিথেলিয়াল টিস্যু ফর্ম স্কিন, আমাদের যেহেতু বাইরের যে বডির যে স্কিন, পুরো স্কিনটাই আমাদের এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি হয়। অ্যান্ড ইনসাইড দ্য বডি ইট ফর্মস মেমব্রেন অ্যান্ড গ্ল্যান্ড, আমাদের বডির যে সমস্ত মেমব্রেন থাকে বা আমাদের বডির যে সমস্ত গ্ল্যান্ডগুলো থাকবে সেই গ্ল্যান্ড এবং মেমব্রেন দুটোই হচ্ছে আমাদের এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি হয়। কানেকটিভ টিস্যু কাকে বলে? কানেকটিভ টিস্যুস সার্ভ টু কানেক্ট অর বাইন্ড টুগেদার ডিফারেন্ট অর্গানস অর ডিফারেন্ট পার্টস অফ অ্যান অর্গান। It is the most diverse and widespread tissue in the human body, found in almost every organ of the body. They contain an intracellular substance called matrix. It helps in binding and supporting the cells. এর মানে কি, যখন আমরা সেকেন্ড চ্যাপ্টারে সেলস অর্গানাইজেশন পড়েছিলাম সেখানে জেনেছিলাম প্রত্যেকটা সেল মিলে আমাদের বডিতে টিস্যু তৈরি করে এবং প্রত্যেকটা টিস্যু মিলে অর্গ্যান তৈরি করে এবং সেই বিভিন্ন অর্গ্যান পার্ট বা অর্গ্যানস মিলে আমাদের সিস্টেম তৈরি করে। কানেকটিভ টিস্যুর কাজ হচ্ছে
সমস্ত অর্গ্যানগুলোকে বা অর্গ্যানের বিভিন্ন পার্টগুলোকে একসাথে বাইন্ড করে রাখা এবং তাদেরকে একসাথে কানেক্ট করে রাখা। কানেকটিভ টিস্যু অন্যান্য টিস্যুর থেকে বেশি ভাগে বিভক্ত হয় এবং কানেকটিভ টিস্যু বডির সর্বত্র জায়গায় পাওয়া যায়, মানে হোল বডিতে কানেকটিভ টিস্যু ছড়িয়ে থাকে, যার ফলে কানেকটিভ টিস্যু আমরা প্রত্যেকটা অর্গ্যানে দেখতে পাবো। কানেকটিভ টিস্যুর মধ্যে আমরা একটা ইন্ট্রাসেলুলার সাবস্টেন্স দেখতে পাবো যেটাকে ম্যাট্রিক্স বলা হয়। এই ম্যাট্রিক্সের কাজ হলো টিস্যুর মধ্যে থাকা সেলসগুলোকে একসাথে বাইন্ডিং করা এবং সাপোর্ট করা। দেখো নিচে একটা আমি ছবি দিয়েছি, ছবিটার মধ্যে এই যে পার্টটা দেখতে পাচ্ছ এটা আমি তোমাকে এঁকেছি। তোমার ফুল বডির স্ট্রাকচার লাল লাইন দিয়ে আমি এঁকেছি এবং ভিতরে দেখো একটা কালো কালারের স্পট দেখানো আছে, যেটা হলো তোমার বডির ভিতরের যে বোনস বা হাড় থাকে সেইটাকে আমি মেনশন করেছি। ওকে, এখন আমি বডির কোনো একটা পার্ট সার্কেলের মাধ্যমে জুম করি, সেই জুমের ভিতরের যে অংশ আমরা দেখতে পাবো সেইটা আমি ডিসকাশন করেছি ডান দিকে। এখানে ফার্স্টে আমরা দেখতে পাবো স্কিন, মিন্স আমাদের সবার বডিতে আউটার পার্ট স্কিন হয়, যা এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি হয়, যার ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি। তুমি স্কিনের উপরের লিংক ক্লিক করে এপিথেলিয়াল টিস্যুর ক্লাস দেখতে পারো। তাছাড়া আমি ডেসক্রিপশানে এপিথেলিয়াল টিস্যুর লিংক দিয়ে দিয়েছি, তুমি সেখান থেকেও দেখতে পারবে। সেকেন্ড পার্ট হচ্ছে মাসল, যা আমাদের বডি স্কিনের নিচে আমরা দেখতে পাই। সমস্ত মাসলগুলো মাসকিউলার টিস্যু দিয়ে তৈরি হয়, যার ভিডিও আমি নেক্সট কিছুদিনের মধ্যেই দেব। তাই আমাকে সাবস্ক্রাইব করে রেখো উইথ বেল নোটিফিকেশনের সাথে, যাতে ভিডিও আসলেই তোমরা সাথে সাথেই জানতে পারো। তো মাসেলের তলায় বোনস থাকে, যেটা হচ্ছে আমাদের একটা কানেকটিভ টিস্যু। এখানে বোনস আর মাসল বা মাসল আর স্কিন এর মধ্যে যেই সাবস্টেন্সটা থাকে, যার ফলে এই তিনটে জিনিস বোনস, মাসেলস অ্যান্ড স্কিন একসাথে বা একে অপরের সাথে অ্যাটাচ থাকে বা একসাথে যুক্ত থাকে, সেটাও হচ্ছে এক ধরনের কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি হয়। পিকচারের মধ্যে তোমরা যে কালারিং পার্টটা দেখতে পাচ্ছ, সেই কালারিং পার্টটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। নেক্সট আসবো কম্পোনেন্টস অফ কানেকটিভ টিস্যু, মানে কি কি জিনিস দিয়ে কানেকটিভ টিস্যু তৈরি হয়। দুটো জিনিস নিয়ে কানেকটিভ টিস্যু তৈরি হয়, কি কি? একটা হচ্ছে সেলস আর একটা হচ্ছে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স দুটো সাবডিভিশন হয়, একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স। ফাইবারসের মধ্যে আমরা তিন ধরনের ফাইবার দেখতে পাবো, একটা হচ্ছে কোলাজেন ফাইবার, সেকেন্ডেরটা হচ্ছে ইলাস্টিক ফাইবার, থার্ডেরটা হচ্ছে রেটিকুলার ফাইবার। এবং গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে আমরা গ্লাইকোপ্রোটিনস, গ্লাইকোসো অ্যামাইনো গ্লাইক্যান্স এবং ওয়াটার দেখতে পাই। আর সেলসের মধ্যে আমরা ফাইব্রোব্লাস্ট দেখতে পাই, যেটা হলো মেন সাবস্টেন্স। তাছাড়া আমরা ফ্যাট সেলস, ম্যাক্রোফেজেস, লিউকোসাইটস, মাস্ট সেলস, প্লাজমা সেলস, এই সমস্ত সেলস আমরা দেখতে পাবো। তো নিচের যেই পিকচারটা আছে সেটা যদি তুমি দেখো, যার মধ্যে উপরের সমস্ত ডিসকাশন পার্টগুলো আমরা এখানেই দেখতে পাবো। এছাড়া আমরা এখানে কিছু ব্লাড ভেসেলও দেখতে পাবো এবং এই পিকচারটা তোমাদের কম্পোনেন্টস অফ কানেকটিভ টিস্যু বুঝতে হেল্প করবে। ওকে, নেক্সট আসছি কানেকটিভ টিস্যুর মধ্যে যেই ফাইবারসগুলো দেখতে পাই, যেগুলো আমি বললাম একটু আগে, তো সেইগুলো সম্পর্কে একটু জানতে হবে। ফার্স্ট, কোলাজেন ফাইবার। এই ফাইবারটা আমাদের বডিতে সব থেকে বেশি পাওয়া যায়, যেটা খুব টাফ হবে, শক্ত হবে,
যা আমাদের টিস্যুকে শক্তিশালী করতে হেল্প করবে। কোলাজেন ফাইবারে আমরা ফাইব্রাস প্রোটিন দেখতে পাই। নেক্সট, ইলাস্টিক ফাইবার। এটা ইলাস্টিন প্রোটিন দিয়ে তৈরি হয় এবং যার মধ্যে ইলাস্টিসিটি বেশি হয় অন্যান্য ফাইবারসদের থেকে। লাস্ট, রেটিকুলার ফাইবার্স। রেটিকুলেট ফাইবার্স কোলাজেন ফাইবার্সের একটা পার্ট। কোলাজেন ফাইবার্সের ভিতরে কোলাজেন ফাইবার 1 দেখতে পাই এবং রেটিকুলেট ফাইবার্সের ভিতরে কোলাজেন ফাইবার 3 দেখতে পাই। রেটিকুলেট ফাইবারও শক্ত হয় এবং শক্তিশালী হয়, কিন্তু ফ্র্যাজাইল ইন নেচার হয়। ফ্র্যাজাইল মানে হচ্ছে ভঙ্গুর। যদি আমি একটা এক্সাম্পল দিই তো এক্সাম্পল হিসেবে বলতে পারি যে কাঁচ কিন্তু শক্ত হয় বা শক্তিশালী হয়, কিন্তু ভেঙেও যায়। তো সেই জিনিসটা, এই রেটিকুলার ফাইবার্সের কাজ হলো যে আমাদের বডিতে কানেকটিভ টিস্যুর সাথে পার্শ্ববর্তী যে সমস্ত টিস্যুগুলো থাকে তাদেরকে একসাথে জুড়ে রাখা এবং তাদেরকে সাপোর্ট প্রোভাইড করা। নেক্সট আসবো ক্লাসিফিকেশন অফ কানেকটিভ টিস্যুতে। আমরা কানেকটিভ টিস্যুকে মেনলি 7টা ভাগে ভাগ করি। কি কি ভাগ সেটা আমরা একটু জেনে নেব। ফার্স্ট, অ্যারিওলার বা লুজ কানেকটিভ টিস্যু। সেকেন্ড, অ্যাডিপোজ টিস্যু। থার্ড, ফাইব্রাস টিস্যু বা ডেন্স কানেকটিভ টিস্যু। এর সাবডিভিশনে আমরা ইলাস্টিক টিস্যু দেখতে পাবো। ফোর্থ হচ্ছে ব্লাড। ফিফথ হচ্ছে লিম্ফয়েড টিস্যু। সিক্সথ হচ্ছে বোন। বোনের সাবডিভিশন হলো কম্প্যাক্ট বোন অ্যান্ড ক্যান্সেলাস বোন। সেভেন্থ হচ্ছে কার্টিলেজ, এবং এই কার্টিলেজের হচ্ছে 3টে ভাগে ভাগ করা হয়: হায়ালিন কার্টিলেজ, হোয়াইট ফাইব্রো কার্টিলেজ অ্যান্ড ইয়েলো ইলাস্টিক কার্টিলেজ। এইবার আমাদের কানেকটিভ টিস্যুর যে ভাগগুলো জানলাম সেই ভাগগুলোর ডিটেলস আমাদেরকে জানতে হবে। সবার ফার্স্ট হচ্ছে অ্যারিওলার বা লুজ কানেকটিভ টিস্যু। এই ধরনের কানেকটিভ টিস্যু আমাদের বডিতে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় অন্যান্য টিস্যুগুলোর থেকে। অ্যারিওলার বা লুজ কানেকটিভ টিস্যু আমাদের এপিথেলিয়াল টিস্যুর সাথে কানেক্ট করে এবং এপিথেলিয়াল টিস্যুকে সাপোর্ট করে। আমি আগের ভিডিওতে বলেছিলাম এপিথেলিয়াল টিস্যু সমস্ত শরীরে ছড়িয়ে আছে, মানে আমাদের স্কিন এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি হয়। যদি আগের ভিডিও না দেখে থাকো, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে, সেই লিঙ্কের থেকেও তুমি দেখে নিতে পারো। আরে পরীক্ষায় পাসও তো করতে হবে, তাহলে এপিথেলিয়াল ভিডিওটা দেখো। আমি কথা দিলাম বই পড়ার প্রয়োজন হবে না। তো আবার পড়ায় ফিরে আসছি। স্কিন এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি হয় এবং এই এপিথেলিয়াল টিস্যুর নিচে কানেকটিভ টিস্যুগুলো থাকে, মানে আন্ডারলাইন কানেক্ট করে। তো অ্যারিওলার বা লুজ কানেকটিভ টিস্যুর লোকেশন কোথায় কোথায়? দুটি মাসেলের মাঝখানে, ব্লাড ভেসেল বা নার্ভের মধ্যেও আমরা দেখতে পাই। নেক্সট, অ্যাডিপোজ টিস্যু। ইট কনসিস্ট অফ ফ্যাট সেলস মানে অ্যাডিপোসাইটস হুইচ স্টোর এনার্জি গ্লুকোজ ফর দ্য বডি। মানে কি বলছে এখানে? অ্যাডিপোজ টিস্যুগুলো সব অ্যাডিপোসাইট সেলস দিয়ে, মানে যেটা হচ্ছে ফ্যাট সেলস, সেইগুলো দিয়ে হচ্ছে তৈরি হয়। মানে আমরা যারা একটু মোটা হই তাদের বডির যে এক্সট্রা ফ্যাট ফার্স্টে লিভারে জমা হয় এবং যখন লিভারের ফ্যাটের মাত্রা বেড়ে যায় সেই সময় এক্সট্রা ফ্যাট সেলের মধ্যেও জমা হতে থাকে, যাদের আমরা অ্যাডিপোসাইট বলি। অ্যাডিপোজ টিস্যু আমাদের বডিতে এনার্জি স্টোর করতেও হেল্প করে। এর লোকেশন যেমন ধরো চামড়ার যেই সাবকিউটিনিয়াস লেয়ার হয় তার মধ্যে আমরা দেখতে পাই। এছাড়া চামড়ার ভিতরের সাইডেও আমরা দেখতে পেয়ে থাকি। নেক্সট, থার্ড নাম্বার, ফাইব্রাস টিস্যু বা এর আরেকটা নাম হলো ডেন্স কানেকটিভ টিস্যু। দিস টিস্যু হ্যাজ compactly packed fibers and fibroblast cells with greatly reduced interspace. Their main function is to support and transmit mechanical forces. It is present in dermis skin. মানে এই টিস্যুটা এপিথেলিয়াল টিস্যুর মতো কম্প্যাক্টলি প্যাকড থাকে, মানে সেলগুলো কাছাকাছি থাকে, সেলগুলোর ইন্টারস্পেস খুবই কম হয়। সেই জন্য আমি এটাকে বোল্ড করে দেখিয়েছি।
এই টিস্যুর মেন ফাংশন হলো আমাদের বডিকে সাপোর্ট করা এবং আমাদের বডির মেকানিক্যাল ফোর্সগুলোকে ট্রান্সমিট করা। লোকেশন কোথায়? এটা স্কিনের ডার্মিস লেয়ারের মধ্যে আমরা দেখতে পাই। ডেন্স কানেকটিভ টিস্যুর 3 ধরনের সাবস্টেন্স দেখতে পাই। ফার্স্ট হচ্ছে লিগামেন্টস, বাইন্ডস বোন টুগেদার, ব্র্যাকেটে লেখা আছে বোন টু বোন। এর মানে কি? বোন টু বোন যে কানেক্ট করে, মানে দুটো বোনের সংযোগ করে আমাদের এই লিগামেন্ট। সেকেন্ড হচ্ছে টেন্ডনস, যেটা মাসেল আর বোনসের কানেকশন করে। লাস্ট হচ্ছে পেরিওস্টিয়াম, বোনসের বাইরে একটা লেয়ার থাকে যেটা বোনকে প্রোটেক্ট করে, যেটাকে আমরা পেরিওস্টিয়াম নামে চিনি। এরপর ফাইব্রাস টিস্যুর সাবডিভিশন ইলাস্টিক টিস্যুর সম্পর্কে জানবো। There are few cells and contains more number of elastic fibers. This tissue is yellow in color. It is present in tissues for elasticity, extension and recoil. Location কোথায় কোথায়? ট্র্যাকিয়া, ব্রনকাই আর লাংস এটসেট্রা। মানে ইলাস্টিক টিস্যুর মধ্যে আমরা অল্প পরিমাণে সেলস পাবো, কিন্তু বেশিরভাগ ইলাস্টিক ফাইবারের পরিমাণ বেশি থাকবে। ইলাস্টিক ফাইবারসের কালার ইয়েলো রঙের হয় এবং এটা বেশি মাত্রায় থাকার ফলে ইলাস্টিক টিস্যুগুলো ইয়েলো কালারের দেখতে হয়। এছাড়া ইলাস্টিক টিস্যুর মধ্যে ইলাস্টিক ফাইবারস বেশি থাকার ফলে টিস্যুগুলোর ইলাস্টিসিটির মাত্রা বেড়ে যায়, যার ফলে টিস্যুগুলোর এক্সটেনশন বা রিকয়েল হতে সুবিধা হয়। এক্সটেনশন বা রিকয়েল মানে কি? এক্সাম্পল হিসেবে ধরো একটা বেলুনকে আমরা টানলাম, তো সেটা বেড়ে গেল, যেটা হচ্ছে আমাদের এক্সটেনশন। আবার ধরো বেলুনটাকে আমি ছেড়ে দিলাম, তো বেড়ে যাওয়া পার্টটা ছোট হয়ে যাবে বা কুঁচকে যাবে, তো এই জিনিসটাকে আমরা বলি রিকয়েল বা সংকোচন হওয়া। সো এই এক্সটেনশন অ্যান্ড রিকয়েল ইলাস্টিক টিস্যুতে আমরা দেখতে পাই। সো এই এক্সটেনশন অ্যান্ড রিকয়েল ইলাস্টিক টিস্যু আমরা ট্র্যাকিয়া, ব্রঙ্কাই, লাংস এটসেট্রা জায়গাতে আমরা দেখতে পাবো। নেক্সট ক্লাসিফিকেশন হচ্ছে ব্লাড। প্লাজমার মধ্যে বিভিন্ন সেলস প্রেজেন্ট থাকে, যেগুলো একসাথে কম্বাইন্ড করে আমাদের ব্লাড ফর্মেশন করে। সেই সেলসগুলো হচ্ছে কি কি? আরবিসি, ডব্লিউবিসি অ্যান্ড প্লেটলেট। আরবিসির মধ্যে আমরা হিমোগ্লোবিন পাই, যার ফলে ব্লাড রেড কালারের হয়। হোয়াইট ব্লাড সেল আমাদের বডিতে একটা ডিফেন্স সিস্টেম তৈরি করে, যার ফলে বাইরের থেকে আসা কোনো রকম ফরেন পার্টিকেল বা ব্যাকটেরিয়া বা অ্যান্টিজেন আমাদের বডিতে যাতে না আসতে পারে, তার থেকে বডিকে রক্ষা করে। প্লেটলেট হচ্ছে রক্তকে জমাট বাঁধাতে বা রক্ত তঞ্চনে হেল্প করে। নেক্সট আরও এক ধরনের ফ্লুইড কানেকটিভ টিস্যু আমাদের বডিতে থাকে, যার নাম হচ্ছে লিম্ফয়েড টিস্যু। লিম্ফয়েড টিস্যু কি দিয়ে তৈরি হয়? মেনলি লিম্ফ দিয়ে তৈরি হয়। লিম্ফ হোয়াইট ব্লাড সেলের মধ্যে থাকে, লিম্ফোসাইট দিয়ে তৈরি হয়, যা বডির মধ্যে ইমিউনিটি তৈরি করতে হেল্প করে এবং ইনফেকশনের সাথে লড়াই করতে হেল্প করে। লিম্ফের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা কি কাজ? লিম্ফ ড্রেন্স ইনটু দ্য ব্লাড অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যাবজর্বড ফ্যাট টু দ্য ব্লাড হুইচ ক্যান নট এন্টার দ্য ব্লাড স্ট্রিম ডিরেক্টলি। মানে কি? ফ্যাট ডাইরেক্টলি আমাদের ব্লাডে যায় না। ফার্স্টে ফ্যাটগুলো লিম্ফের মধ্যে যায়, সেখানে ফ্যাটগুলো অ্যাবজর্ব হয় এবং সেখান থেকে ব্লাডে ট্রান্সপোর্ট করে। এটা হলো লিম্ফের একটা স্পেশাল কাজ বা হেল্প করা ইন ফ্যাট অ্যাবজর্পশন ইন আওয়ার বডি। পরের ক্লাসিফিকেশনটা হচ্ছে বোন। বোন হচ্ছে সব থেকে শক্ত কানেকটিভ টিস্যু এবং যেটা বেশিরভাগ কোলাজেন ফাইবারস দিয়ে তৈরি হয়। বেশি পরিমাণে ক্যালসিয়াম বা ফসফেট আমরা এই বোনের মধ্যে পেয়ে থাকি। বোন আমাদের বডিতে স্কেলিটন গঠন করতে হেল্প করে, বডিকে সাপোর্ট দিতে হেল্প করে এবং বডিকে একটা শেপ প্রদান করে। বোনের লোকেশন কি কি হবে? মানে বোন আমরা কোথায় কোথায় পাবো? যেমন হাত, পা, রিবস, কোমর এটসেট্রা, আরো অনেক জায়গা আছে যেখানে আমরা বোনস পেয়ে থাকি। বোনসকে আমরা দুভাগে ক্লাসিফাই করি। একটা হচ্ছে কম্প্যাক্ট বোন, যেটা কিনা খুব শক্ত হয় এবং খুব ডেন্স হয়। কম্প্যাক্ট বোনগুলো আমরা বোনের লেয়ার
পেরিওস্টিয়ামের ভিতরের দিকে আমরা পেয়ে থাকি। নেক্সট হচ্ছে ক্যান্সিলাস বোন, যেটা খুব স্পঞ্জি হবে এবং যার মধ্যে রেড বোন ম্যারো প্রেজেন্ট থাকবে, যেটা আমাদের আরবিসি প্রডিউস এবং ডেভেলপমেন্টে হেল্প করে। তো নিচের এই ছবিটা দেখো, এই নিচের ছবিটা দেখলে তোমরা বোনসের ডিটেলস বুঝতে পারবে, যেটা আমি ডিসকাশন করলাম। পরেরটা আসবো ফাংশনস অফ বোন। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ফর এক্সাম, 3 মার্কসের কোশ্চেন এটা দেওয়া হয়, সেই জন্য ভালো করে পড়বে এবং মুখস্থ করবে। তো সেই জন্য আমি বলছি, ইট ফর্ম সাপোর্টিং ফ্রেমওয়ার্ক স্কেলিটন অফ দ্য বডি, মানে বোনগুলো একসাথে বাইন্ড করে আমাদের বডিতে সাপোর্টিং ফ্রেমওয়ার্ক তৈরি করে, যেটাকে আমরা স্কেলিটন বলি। সেকেন্ডেরটা, ইট গিভস মেকানিক্যাল সাপোর্ট অ্যান্ড শেপ টু দ্য বডি, আমাদের বডিতে আকৃতি ও মেকানিক্যাল সাপোর্ট দিতে হেল্প করে। থার্ড, ইট প্রোভাইডস আ স্টোর অফ মিনারেলস লাইক ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস, মানে কি কিছু মেটেরিয়াল যেমন ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস স্টোর হয় বোনের মধ্যে। ফোর্থ হচ্ছে, ইট মেনটেন্স ইলেকট্রোলাইট ব্যালেন্স অফ দ্য বডি, ইলেকট্রোলাইট ব্যালেন্স করতে হেল্প করবে। ফিফথ হচ্ছে, দ্য বোনস অলসো সার্ভ অ্যাজ ডিটক্সিকেটিং ফাংশন, মানে রিমুভাল অফ টক্সিক সাবস্টেন্স, বোনস আমাদের বডির থেকে টক্সিক সাবস্টেন্স বের করতে হেল্প করে, মানে ডিটক্সিকেটিং ফাংশন শো করে। সিক্সথ হচ্ছে, ইট হেল্পস ইন ফরমেশন অফ আরবিসিস ইন দ্য রেড বোন ম্যারো, হিমোপোয়েটিক ফাংশন, মানে কি বোন হচ্ছে আমাদের আরবিসি তৈরি করতে হেল্প করবে, কোথার থেকে না, রেড বোন ম্যারোর থেকে। পরেরটা হচ্ছে, বোনস গিভ অ্যাটাচমেন্ট টু দ্য মাসলস অ্যান্ড টেন্ডনস, বোন আমাদের মাসলস এবং টেন্ডনসের মধ্যে অ্যাটাচমেন্ট করতে হেল্প করবে। ফাইনাল পয়েন্ট হচ্ছে, বোন সাপোর্ট অ্যান্ড প্রোটেক্ট সফট টিস্যুস অ্যান্ড ভাইটাল অর্গ্যানস অফ দ্য বডি, বোন আমাদের বডির সমস্ত সফট টিস্যুস অ্যান্ড ভাইটাল অর্গ্যানসগুলোকে প্রোটেক্ট করতে হেল্প করবে। ফাইনাল ক্লাসিফিকেশন হলো কার্টিলেজ। কার্টিলেজ হলো শক্ত এবং ফ্লেক্সিবল একরকম কানেকটিভ টিস্যু, কিন্তু হাড়ের মতন অত শক্ত হয় না, যেটা বেশিরভাগ বোনসের শেষ ভাগের দিকে দেখতে পাই এবং যেটা বোনসকে ফ্লেক্সিবিলিটি, সাপোর্ট এবং কানেকশন প্রোভাইড করবে। কার্টিলেজগুলো মেনলি কন্ড্রোসাইট এবং কন্ড্রোব্লাস্ট দিয়ে তৈরি হয়, যার কাজ হচ্ছে বডির সমস্ত জয়েন্টস এবং বোনসকে রক্ষা করা। এই কার্টিলেজগুলোর লোকেশন হলো টিপস অফ নোজ, মানে নাকের হচ্ছে অগ্রভাগের দিকে, বা ইন দ্য পার্ট অফ ট্র্যাকিয়া, পিনা অফ ইয়ার, মানে আমাদের যে কানের যে পাতাটা, সেই পুরো ফুল পিনাটা হচ্ছে আমাদের এই কার্টিলেজ দিয়ে তৈরি হয়। তো কার্টিলেজকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। কি কি? একটা হচ্ছে হায়ালিন কার্টিলেজ, একটা হচ্ছে হোয়াইট ফাইব্রো কার্টিলেজ, একটা হচ্ছে ইয়েলো ইলাস্টিক ফাইব্রো কার্টিলেজ। ফার্স্টে আমরা ডিসকাশন করব যেটা হায়ালিন কার্টিলেজের সম্পর্কে, যার মধ্যে খুব একটা বেশি পরিমাণে ফাইবারস দেখতে পাই না, বা ফাইবারস অ্যাবসেন্ট বললেও চলে, এবং হায়ালিন কার্টিলেজ ট্রান্সপারেন্ট দেখতে হয়। তাছাড়া এর মধ্যে সেলসগুলো একসাথে মিলিয়ে স্মল গ্রুপস হিসেবে স্টে করে। হায়ালিন কার্টিলেজ আমরা ট্র্যাকিয়াতে টিপস অফ দ্য নোজে দেখতে পাই। নেক্সট, হোয়াইট ফাইব্রো কার্টিলেজ। তো আমাদের হোয়াইট ফাইব্রো কার্টিলেজ হচ্ছে জিনিসটা কি? এই ধরনের কার্টিলেজের মধ্যে গ্রাউন্ড সাবস্টেন্স আমরা বেশি দেখতে পাবো এবং কোলাজেন ফাইবার গুলো একসাথে জুড়ে থিক বান্ডেলসের ফর্মে আমরা দেখতে পাই, যেটা কিনা খুব টাফ হবে এবং স্লাইডলি ফ্লেক্সিবল হবে, ফুলি হবে না, স্লাইডলি হবে, এবং যার মধ্যে মেন ফাংশন হচ্ছে কি না, শক অ্যাবজর্বার হিসেবে কাজ করা। তো আমরা এগুলো কোথায় দেখতে পাবো, মানে লোকেশন কোথায় কোথায়? ইন দ্য ইন্টেরিয়ার ভার্টেব্রাল ডিস্ক অফ ভার্টেব্রাল কলাম, মানে কি, মানে শিরদাঁড়ার মধ্যে যে ডিস্কগুলো থাকে সেইগুলোর মধ্যে এই হোয়াইট ফাইব্রো কার্টিলেজ প্রেজেন্ট থাকে। তাছাড়া হাঁটুতেও আমরা এই কার্টিলেজগুলো দেখতে পাই। হাঁটুতে যখন কোনো হাই প্রেশার পড়বে তখন এই কার্টিলেজগুলো সেই প্রেশারটাকে অ্যাবজর্ব করে নেয়, কারণ কি, প্রেশার হচ্ছে এক রকমের শক, তো সেইগুলোকে অ্যাবজর্ব করে নেয়। হোয়াইট কার্টিলেজ
হোয়াইট কালারের দেখতে হয়। নেক্সট হচ্ছে ফাইনাল ইয়েলো ইলাস্টিক ফাইব্রো কার্টিলেজ। ইট কন্টেন্স লেস অ্যামাউন্ট অফ কোলাজেন ফাইবার্স অ্যান্ড লার্জ ইলাস্টিক ফাইবার্স হুইচ প্রোভাইড ফ্লেক্সিবিলিটি। এই ধরনের কার্টিলেজের মধ্যে কোলাজেন ফাইবার খুব কম পরিমাণে আমরা দেখতে পাবো এবং ইলাস্টিক ফাইবারের পরিমাণ সব থেকে বেশি থাকে, যার ফলে এর কালার ইয়েলো রঙের হয়। এই ইয়েলো ইলাস্টিক ফাইব্রো কার্টিলেজ খুবই ফ্লেক্সিবল হবে। ঠিক আছে, লোকেশন কোথায় কোথায় দেখতে পাবো? যেমন হচ্ছে পিনা অফ ইয়ার, ইপিগ্লটিসে দেখতে পাবো, ল্যারেঞ্জিয়াল কার্টিলেজে দেখতে পাবো, এছাড়াও এটসেট্রা জায়গাতে আমরা দেখতে পাই। ফাইনাল পয়েন্ট হচ্ছে ফাংশন অফ কার্টিলেজ। ইট গিভস শেপ অ্যান্ড সাপোর্ট উইথ সার্টেন অ্যামাউন্ট অফ ইলাস্টিসিটি। কার্টিলেজের মধ্যে আমরা ইলাস্টিসিটি দেখতে পাই, যা বডিকে শেপ এবং সাপোর্ট দিতে হেল্প করে। সেকেন্ড হচ্ছে ফাইব্রাস কার্টিলেজ অ্যাক্ট অ্যাজ স্ট্রং ফ্লেক্সিবল কানেক্টিং সাবস্টেন্স বিটুইন দ্য বোনস। মানে ফাইব্রাস কার্টিলেজ খুব শক্তিশালী, ফ্লেক্সিবল হয়, যা বোনসগুলোকে মানে একটা বোনসের সাথে আর একটা বোন কানেক্টিং করতে হেল্প করবে। থার্ড হচ্ছে কার্টিলেজ প্রেজেন্ট ইন দ্য জয়েন্ট প্রিভেন্ট ফ্রিকশন বিটুইন দ্য বোনস ডিউরিং মুভমেন্টস। এর মানে কি? কার্টিলেজগুলো আমাদের জয়েন্টসের মধ্যে দেখতে পাবো এবং শরীর যখন আমরা নাড়াবো বা আমরা যখন মুভমেন্ট করব, তখন এই দুটো হাড়ের ঘর্ষণ হওয়ার থেকে রক্ষা করে আমাদের এই কার্টিলেজগুলো। ফোর্থ হচ্ছে কি, দ্য সি শেপড কার্টিলেজ প্রেজেন্ট ইন দ্য ট্র্যাকিয়া হেল্প টু কিপ দ্য ট্র্যাকিয়াল টিউব অলওয়েজ ইন ওপেন কন্ডিশন। আমাদের শ্বাসনালীর মধ্যে যে সি শেপ কার্টিলেজগুলো প্রেজেন্ট থাকে, যার ফলে আমাদের শ্বাসনালী সর্বদা খোলা অবস্থায় রাখতে হেল্প করবে। এটা হলো আমাদের ফুল কানেকটিভ টিস্যুর ক্লাস। মাসকুলার টিস্যু কাকে বলে? মাসকুলার টিস্যুস কন্টেন মাসেল ফাইবার্স হুইচ জেনারেট ফোর্স অফ কনস্ট্রাকশনস। These muscle fibers are composed of numerous fine fibrils called myofibrils. It helps in the movement of body itself. Muscular tissue is composed of water 75%, protein 20%, mineral salts, glycogen, fat and glucose and etc. 5%. মানে কি? আমাদের বডির সমস্ত মাসেলসগুলো মাসেলস ফাইবার দিয়ে তৈরি হয়, যা বডির সমস্ত পার্ট যেমন বডির হাত, পা বা অন্যান্য পার্টকে কনস্ট্রাকশন করতে হেল্প করে। মাসেলস ফাইবারগুলো অনেক ফাইন থ্রেড লাইক স্ট্রাকচার বা ছোট ছোট সুতোর মতন, যেগুলো আমরা মায়োফাইব্রিলস নামে চিনি, তো সেইগুলো দিয়ে তৈরি হয়। এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, বাড়িতে চিকেন যখন রান্না হয়, তো সেই চিকেন যদি হাত দিয়ে একটু প্রেসার দাও, চিকেনের মধ্যে থেকে ছোট ছোট সুতোর মতো থ্রেড লাইক স্ট্রাকচার বেরিয়ে আসবে, সেইগুলোই হলো মায়োফাইব্রিলস। নিচের ছবিটা দেখো, অনেক মায়োফাইব্রিলস একসাথে মিলে মাসল ফাইবার তৈরি করেছে এবং অনেক মাসল ফাইবার মিলে আমাদের মাসকুলার টিস্যু তৈরি করে, যা আমাদের বডিকে নিজের থেকে মুভমেন্ট করতে হেল্প করবে এবং আমাদের বডির মাসকুলার টিস্যুগুলো ওয়াটার 75%, প্রোটিন 20%, মিনারেল সল্ট, গ্লাইকোজেন, ফ্যাট অ্যান্ড গ্লুকোজ আর তার সাথে এটসেট্রা 5%-এর মতন দিয়ে তৈরি হয়। নেক্সট আসবো ক্লাসিফিকেশন অফ মাসকুলার টিস্যু। আমরা মাসকুলার টিস্যুকে 3 ভাগে ভাগ করতে পারি: স্ট্রেটেড মাসল, আনস্ট্রেটেড মাসল অ্যান্ড কার্ডিয়াক মাসলস। ফার্স্ট স্ট্রেটেড মাসলস নিয়ে ডিসকাশন করব। স্ট্রেটেড মাসলকে ভলেন্টারি বা স্কেলিটাল মাসলসও বলা হয়। এই ধরনের মাসলসগুলো আমরা নিজের থেকে কন্ট্রোল করতে পারি এবং বোনসের সাথে অ্যাটাচমেন্ট হয়ে থাকে, যার ফলে আমাদের বডির বোনস বা জয়েন্টগুলো মুভমেন্ট বা নাড়াতে হেল্প করে। দিস আর সিলিন্ড্রিক্যাল শেপড
multinucleated cells having a group of muscle fibers. এই লাইনগুলো বুঝতে আমাদেরকে নিচের এই পিকচারটা আমাদেরকে একটু দেখতে হবে। দেখো পিকচারে লম্বা লম্বা কিছু সিলিন্ডারের মতন মাসল ফাইবার আমরা দেখতে পাচ্ছি, ঠিক এই জিনিসগুলো, যার মধ্যে এক বা একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। দেখো এর মধ্যে একটা নিউক্লিয়াস বা অনেকগুলো নিউক্লিয়াস আমরা দেখতে পাই, এবং এই ধরনের অনেকগুলো সিলিন্ডারের মতন দেখতে মাসল ফাইবারস মিলে স্ট্রেটেড মাসলস বা ভলেন্টারি মাসলস বা স্কেলিটাল মাসলস তৈরি করে। এদের লোকেশন মানে এই ধরনের মাসলস আমরা কোথায় কোথায় দেখতে পাবো, যেমন থ্রু আউট দ্য বডি, মিনস হোল বডিতে আমরা দেখতে পাই। তার কারণ কি? কারণ আমাদের বডি অলমোস্ট সমস্ত পার্ট নিজের ইচ্ছায় আমরা মুভমেন্ট করতে পারি বা কন্ট্রোল করতে পারি, তো সেই জন্য বলা হয়েছে যে থ্রু আউট দ্য বডি। এছাড়া আমরা জিভে, ডায়াফ্রামে বা এছাড়াও আরও অনেক বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের মাসলস আমরা দেখতে পাই। সেকেন্ড হলো আনস্ট্রেটেড মাসলস। যেই মাসলসগুলো আমরা নিজের থেকে কন্ট্রোল করতে পারি না, যার ফলে বলা হয়েছে ইট ইজ নট কন্ট্রোলড বাই উইল। আনস্ট্রেটেড মাসলসকে স্মুথ মাসলস বা ইনভলেন্টারি মাসলসও বলা হয়। এই ধরনের মাসলস আমাদের ভিতরের বডির অর্গ্যানগুলোতে দেখতে পাওয়া যায়। ইট কন্টেন্স থিন অ্যান্ড স্পিন্ডেল শেপ উইথ আ সেন্ট্রাল নিউক্লিয়াস। দিস মাসলস ইনভলেন্টারি ইন নেচার অ্যান্ড কন্ট্রোলড বাই অটোনমিক নার্ভাস সিস্টেম। মানে কি? এই মাসলসগুলো দেখতে খুব পাতলা হয়, এবং এই যে ওয়ার্ডটা স্পিন্ডেল শেপ, এই স্পিন্ডেল শেপের মানে হলো দুই দিকের ধারগুলো মানে কর্নারগুলো সরু থাকবে, এবং মিডিল বা মাঝখানের পার্টটা মোটা হবে। তো ছবিতে দেখো দেখো ধারের পার্টগুলো সব সরু মতন দেখতে হবে এবং মিডিলের পার্টটা মোটা হবে, এবং এই মাসেলসের মাঝখানে একটি করে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকবে। আনস্ট্রেটেড বা স্মুথ বা ইনভলেন্টারি মাসেলসগুলো যেহেতু আমরা কন্ট্রোল করতে পারি না, সো এই মাসেলসগুলোকে অটোনমিক নার্ভাস সিস্টেম কন্ট্রোল করে থাকে। লোকেশন হিসেবে এই মাসেলসগুলোকে আমরা আইরিস অফ আই, ব্লাড ভেসেলস, লাংস, ইন্টেস্টাইন এটসেট্রা জায়গাতে দেখতে পাই। মাসলস ইন আইরিস অফ আই মানে আমাদের চোখের মধ্যে যেই মাসলসটা থাকে সেই সমস্ত মাসলসগুলোকে চোখের মণিকে ছোট বা বড় করতে হেল্প করে। যখন আমরা ভয় বা কোনো কিছু শক পাই তো আমাদের চোখের মণি ছোট বড় হয় না, তো সেই জিনিসটা আমাদের এই মাসলটা করে। থার্ড হলো কার্ডিয়াক মাসলস। তাহলে কার্ডিয়াক মাসলসটা কি বলছে? ইট ইজ ফাউন্ড অনলি ইন দ্য হার্ট। It consists of short cylindrical and branched fibers with one or two centrally located nuclei. This type of nucleus, sorry, এটা N হবে, ভুল করে আমি টাইপে M লিখে দিয়েছি। So this type of nucleus is not controlled by will, but it contracts automatically in the rhythmic manners. মানে কি? এই ধরনের মাসেলসগুলো কেবলমাত্র হার্টের মধ্যে দেখা যায়। নিচের পিকচারে যদি আমরা দেখি, দেখো কিছুটা ছোট সিলিন্ডারের মতন ফাইবারসগুলো একসাথে একত্রিত হয়ে কার্ডিয়াক মাসেলস তৈরি করেছে, যার মধ্যে একটা বা দুটো নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। এই ধরনের মাসেলসগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো না, কিন্তু মাসেলসগুলো নিজের থেকে একটা ছন্দেতে চলে। যেদিন হার্টবিট বন্ধ হয়ে যাবে সেদিন আমরা সবাই মারা যাব, তাই তো? এবং এই হার্টবিট তৈরি করে কে? না এই কার্ডিয়াক মাসেলস যখন কনস্ট্রাকশন হয় তখনই আমাদের তৈরি হয়। লোকেশন আমি আগেই বলেছি, অনলি হার্টে এই ধরনের মাসেলসগুলো আমরা দেখতে পাবো। নেক্সট আমাদের জানতে হবে ফাংশনস অফ মাসকুলার টিস্যু। ইট গিভস শেপ অফ দ্য অর্গ্যানস অ্যান্ড বডি। মাসকুলার টিস্যু আমাদের বডি এবং বডির অর্গ্যানসগুলোকে শেপ দিতে হেল্প করে। ইট ফর্মস ওয়ালস অফ দ্য বডি ক্যাভিটিস অ্যান্ড গিভস সাপোর্ট টু দ্য অর্গ্যান। বডির ভিতরের অর্গ্যানসগুলোকে সাপোর্ট দিতে হেল্প করে এবং
বডি ক্যাভিটিজের ওয়ালগুলো বেশিরভাগ এই মাস্কিউলার টিস্যু দিয়ে তৈরি হয়। পরেরটা, ইট গিভস লোকোমোশন টু দ্য বডি, আমাদের বডিকে মুভমেন্ট করতে বা মুভ করতে হেল্প করে। পরেরটা, ইট মেনটেন্স বডি টেম্পারেচার বাই প্রোডাকশন অফ হিট, মাস্কিউলার টিস্যু আমাদের বডিতে হিট প্রডিউস করে, যা আমাদের বডির টেম্পারেচার মেনটেন করতে হেল্প করে। ইট মেনটেন্স ফ্লুইড ব্যালেন্স অফ দ্য বডি, বডির মধ্যে ফ্লুইড ব্যালেন্স মেনটেন করতে হেল্প করে, যেমন ধরো ওয়াটার, কেমিক্যাল, ব্লাড এটসেট্রা, সেই সমস্ত ফ্লুইড, তো সেইগুলোকে ব্যালেন্স করতে আমাদের বডিতে হেল্প করে। লাস্ট পয়েন্ট, ইট হেল্পস টু প্রোটেক্ট ব্লাড ভেসেলস অ্যান্ড নার্ভস, বডির ব্লাড ভেসেলস এবং নার্ভসগুলোকে প্রোটেক্ট করে কে? না, আমাদের মাস্কুলার টিস্যুস। এবার আমি নার্ভাস টিস্যু নিয়ে ডিসকাশন করব। সো হোয়াট ইজ নার্ভাস টিস্যু? It is a highly specialized tissue which helps in transmission of impulses in the body. These nervous tissue are found in the brain, spinal cord and nerves. মানে কি? নার্ভাস টিস্যু হলো এক রকমের গুরুত্বপূর্ণ টিস্যু যারা বডির মধ্যে ইম্পালস ট্রান্সমিশনে হেল্প করে, যার বাংলা মানে হলো আবেগের সঞ্চালন করা। এই ধরনের টিস্যুগুলো আমরা নার্ভাস সিস্টেমে দেখতে পাই, যার মধ্যে ব্রেন মানে মস্তিষ্ক, স্পাইনাল কর্ড মানে শিরদাঁড়া এবং নার্ভসও পড়ে। নার্ভাস সিস্টেমের মধ্যে আমরা দুই ধরনের সেলস দেখতে পাই। ফার্স্টেরটা হলো নিউরনস বা নার্ভ সেলস, যেটা হলো ইউনাইট অফ দ্য নার্ভাস সিস্টেমস, মানে নিউরনস হলো নার্ভাস সিস্টেমের একটা একক। সেকেন্ডেরটা হলো নিউরোগ্লিয়া সেলস বা গ্ল্যালিয়াল সেলস, এদেরকে সাহায্যকারী নার্ভাস টিস্যু বলা হয়। এরা সমস্ত নার্ভ সেলস এবং নার্ভ ফাইবার্সগুলোকে একসাথে যুক্ত করতে হেল্প করে। নেক্সট আসবো হোয়াট ইজ নিউরনস। এক্সামে এই কোশ্চেনটা অনেকভাবে আসে, যেমন ডেসক্রাইব ভেরিয়াস পার্টস অফ নিউরনস, বা আসতে পারে ড্র অ্যান্ড লেবেল আ ডায়াগ্রাম অফ নিউরন। এইরকম ঘুরিয়ে কোশ্চেন করলে ঘাবড়াবে না, বিকজ অ্যান্সার তুমি অলরেডি জেনে যাবে ইন দিস ক্লাস। তাহলে নিউরন হচ্ছে কি হবে? যেটা কিনা আমাদের বডিতে বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিটস অফ দ্য নার্ভাস টিস্যু, যেটা আমাদের ফুল বডিতে ইম্পালস ট্রান্সমিশনে হেল্প করে। নিউরনকে তিনটে পার্টে ভাগ করা হয়। ফার্স্টেরটা হচ্ছে নার্ভ সেলস, যার মধ্যে আমরা নিউক্লিয়াস এবং প্রোটোপ্লাজম দেখতে পাবো। বডির মধ্যে থাকা নার্ভ সেলস, যার থেকে নার্ভ ফাইবারসগুলোর জন্ম হয়। নার্ভ সেল তৈরি হয় গ্রে ম্যাটার থেকে, এবং অনেক নার্ভ সেল একত্রিত হয়ে গ্যাংলিয়া তৈরি করে। গ্রুপ অফ নার্ভ সেলস ইজ কল্ড গ্যাংলিয়া। এর ফাংশন কি কি হবে? ইট স্টিমুলেটস ইম্পালসেস, এরা ইম্পালসেসকে উদ্দীপিত করে। ইট হেল্পস ইন জেনারেশন অ্যান্ড ট্রান্সমিশন অফ ইম্পালসেস, এরা ইম্পালসেসকে তৈরি এবং ট্রান্সমিশন করতে হেল্প করে, মানে একটা নিউরন থেকে অন্য নিউরনে যেতে হেল্প করে। সেকেন্ড পার্ট হচ্ছে ডেনড্রাইটস। দ্য ব্রাঞ্চেস অফ দ্য নার্ভ সেল আর কল্ড ডেনড্রাইটস। দে কন্ডাক্ট ইম্পালসেস টুয়ার্ডস দ্য সেল বডি। Synapse is the junction between axon of one neuron and dendrite of another. মানে কি? ডেনড্রাইটটা হচ্ছে আমাদের নিউরনের সেকেন্ড পার্ট। নার্ভ সেলের ব্রাঞ্চেস বা শাখাগুলোকে আমরা ডেনড্রাইট নামে চিনি। ডেনড্রাইটসের কাজ হলো ইম্পালসেসগুলোকে সেল বডির দিকে এগিয়ে দেওয়া এবং সাইন্যাপস তৈরিতে হেল্প করা। তো সাইন্যাপস মানে কি, বা সাইন্যাপস জিনিসটা কি? একটি নিউরনের অ্যাকশন এবং অন্য আরেকটি নিউরনের ডেনড্রাইটসের জাংশন বা সংযোগস্থলকে আমরা সাইন্যাপস নামে চিনি। নিচের পিকচারটাতে দেখো, দুটো নিউরন আছে এবং তাদের জাংশনটাকে আমরা সাইন্যাপস বলে থাকি। এই সাইন্যাপসের মাধ্যমে ইম্পালসেস ট্রান্সমিশন হয়
মানে একটা নিউরন থেকে আর একটা নিউরনে ট্রান্সফার হয়। যেই নিউরনটা পাঠাবে, ছবিতে দেখো এই নিউরনটা থেকে এই নিউরনটাতে আসছে, তো যেই নিউরনটা পাঠাবে তাকে প্রি সাইন্যাপটিক বা সেন্ডিং সেলস বলা হয়, এবং যেই নিউরনটা রিসিভ করছে বা নিচ্ছে তাকে পোস্ট সাইন্যাপটিক বা রিসিভিং সেলস বলবো। থার্ড পার্টের নাম কি? থার্ড পার্টের নাম হচ্ছে অ্যাক্সন। অ্যাক্সন হলো নিউরনের মধ্যে সবথেকে লম্বা ফাইবারস পার্ট, যেটা সমস্ত নার্ভ সেলসের বডির থেকে তৈরি হয়ে কন্টিনিউয়েশন হয়। হোয়াইট ম্যাটার নার্ভ ফাইবারসগুলোকে তৈরি করে। অ্যাক্সনের মধ্যে আমরা দুটো পার্ট দেখতে পাই, একটা হচ্ছে অ্যাক্সোলেমা আর একটা হচ্ছে মাইলিন সিল। অ্যাক্সোলেমা হলো এক ধরনের মেমব্রেন যা অ্যাকশনকে কভার্স এবং প্রোটেকশন করতে হেল্প করে, এবং যার মধ্যে অ্যাক্সোলেমা থাকে। মাইলিন সিথ কাকে বলবো? মাইলিন সিথ হলো এক রকমের ফ্যাটি মেটেরিয়াল পার্ট যা অ্যাকশনের চারিদিকে দেখতে পাওয়া যায়। মাইলিন সিথ তৈরি হয় সেচুয়ান সেলস দিয়ে। অ্যাকশনের মধ্যে যেই পার্টটাতে মাইলিন সিথ প্রেজেন্ট থাকবে না, মানে অ্যাবসেন্ট থাকবে, সেই জায়গাটাকে আমরা নোডস অফ র্যানভায়ার বলে থাকি। নেক্সট, ফাংশনস অফ মাইলিন সিথ। ইট প্রোটেক্টস দ্য অ্যাকশন ফ্রম ইনজুরি। ইনজুরি হওয়ার থেকে অ্যাকশনকে রক্ষা করে। ইট অ্যাক্টস অ্যাজ আ ইনসুলেটর। এটি একটি অন্তরক হিসেবে কাজ করে। ইট কন্ট্রিবিউটস টু র্যাপিড ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালসেস অ্যালং মাইলিনেটেড ফাইবার্স। মাইলিনেটেড ফাইবার্সের মধ্যে নার্ভ ইম্পালসেসগুলোকে দ্রুত প্রবাহিত করতে হেল্প করে। ফাইনাল পয়েন্ট হচ্ছে, ইট স্পিডস আপ দ্য ফ্লো অফ নার্ভ ইম্পালসেস থ্রু দেম। মাইলিন সিথ নার্ভ ইম্পালসেসগুলোকে ওয়ান নার্ভ টু অ্যানাদার নার্ভে খুব তাড়াতাড়ি যেতে হেল্প করবে। নাও, ফাংশনস অফ নার্ভাস টিস্যুস। রেসপন্সিবল ফর কোঅর্ডিনেশন অ্যান্ড কমিউনিকেশন, মানে কোঅর্ডিনেশন এবং কমিউনিকেশন করতে আমাদের নার্ভাস টিস্যু হেল্প করে। রেগুলেট অ্যান্ড কন্ট্রোলস বডি ফাংশনস। বডির ফাংশনসগুলোকে রেগুলেট এবং কন্ট্রোল করতে হেল্প করে। সেন্ড অ্যান্ড রিসিভ ইম্পালসেস, মানে ইনফরমেশন। তো ইনফরমেশন আমাদের বডিকে প্রোভাইড করে, মানে কি, ধরো কোনো গরম জিনিসে তুমি হাত দিলে, তো সেটা তুমি বডিতে অলরেডি জানতে পারলে যে ওটা গরম জিনিস, তুমি সাথে সাথে হাতটাকে সরিয়ে নিলে, মানে কি, তোমাকে সেই ইনফরমেশনটা দেওয়া হয়েছে যে জিনিসটা গরম, তুমি হাতটা সরিয়ে নাও। স্টিমুলেটস মাসল কনস্ট্রাকশন। মাসলস কনস্ট্রাকশন করতে আমাদের বডিকে হেল্প করবে। প্লে মেজর রোল ইন ইমোশনস অ্যান্ড মেমোরি এটসেট্রা। ইমোশন বলো বা মেমোরি, মানে হচ্ছে মনে রাখা, সেই সমস্ত জায়গাতে নার্ভাস টিস্যু মেজর রোল পালন করে। লাস্ট, টাইপ অফ নিউরনস, যেটা কিনা বেসিস অফ ফাংশনের আন্ডারে পড়ে, মানে বেসিস অফ ফাংশনের দিক থেকে আমাদের নিউরনকে কভাগে ভাগ করা হয়েছে সেইটা। ফার্স্ট হচ্ছে সেন্সারি নিউরনস। দিস নিউরনস ট্রান্সমিট দ্য ইম্পালসেস ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি টু দ্য স্পাইনাল কর্ড and then to the brain where they are interrupt and sensed. Example কি? সেন্স অফ টেস্ট, সাইট, টাচ, এটসেট্রা। মানে কি, যে নিউরনসগুলোর সাহায্যে সমস্ত বডি পার্টের ইম্পালসেসগুলো ফার্স্টে স্পাইনাল কর্ডে পাঠায় এবং সেখান থেকে ব্রেনে যায়, এবং ব্রেনে সেটা ক্যালকুলেটেড হয় বা সেন্সড হয়, সেই ধরনের নিউরনসগুলোকে আমরা সেন্সারি নিউরনস বলি। এক্সাম্পল কি? যেমন যেমন চোখে দেখা বা টাচ, মানে ছোঁয়া বা ফিলিং করা, বা সেন্স অফ টেস্ট, মানে কি স্বাদ খাবারটা সেটাকে ডিটেক্ট করা। তো সেই ধরনের ওয়ার্কগুলো বা সেই ধরনের কাজগুলো আমাদের এই সেন্সারি নিউরন করে থাকে। সেকেন্ডটা হচ্ছে মোটর নিউরনস। দিস নিউরনস কনভে the impulses from brain and spinal cord towards various parts of the body. Example কি? Stimulating glandular secretion and causing muscle contractions. মানে কি, যে নিউরনসগুলোর সাহায্যে ব্রেন বা স্পাইনাল কর্ডের
ইম্পালসেসগুলোকে বিভিন্ন বডি পার্টে পাঠাবে, সেই সমস্ত নিউরনসগুলোকে মোটর নিউরনস বলা হয়। এক্সাম্পল হিসেবে যেমন স্টিমুলেটিং গ্ল্যান্ডুলার সিক্রেশন, কোনো রকমের সিক্রেশনটা আমাদের বডিতে হচ্ছে, বা মাসেল কনস্ট্রাকশন হচ্ছে। মানে এক কথায় কি, যদি এক্সাম্পল হিসেবে বলি, ধরো কোনো জায়গায় তুমি ধরো হাতটা, কোনো একটা গরম জায়গায় তুমি হাত রেখেছো, তো ফার্স্টে তোমার সেই বডি ইম্পালসেসগুলো তোমার স্পাইনাল কর্ডে যাচ্ছে, এবং সেই স্পাইনাল কর্ডটা পরবর্তীকালে তোমার সেটা ব্রেনে পাঠাচ্ছে, এবং ব্রেন সেটা ক্যালকুলেট করে জানতে পারছে যে জিনিসটা গরম। তো সাথে সাথেই তোমার ব্রেন স্পাইনাল কর্ডের মাধ্যমে সেই পার্টিকুলার বডি পার্টের জায়গায় তোমার মোটর নিউরন এর মাধ্যমে একটা ইম্পালসেস জেনারেট করবে যে তুমি হাতটা সঙ্গে সঙ্গে সরিয়ে নাও, না হলে বেশিক্ষণ রাখলে তোমার হাতটা পুড়ে যাবে। তো এই যে টোটাল প্রসেসটা, এটা খুব ফাস্ট হয় আমাদের বডির মধ্যে। তো কি রকমের নিউরন এটা করে থাকে না, মোটর নিউরন। ওকে, লাস্ট হচ্ছে মিক্সড নিউরন। When sensory and motor neurons are enclosed within the same sheath of connective tissue, they are called mixed neurons. They perform both sensory and motor functions. মানে কি, যে সমস্ত নিউরনের মধ্যে সেন্সারি এবং মোটর নিউরন দুটোই প্রেজেন্ট থাকে তাদেরকে মিক্সড নিউরন বলি। এই নিউরনগুলিতে সেন্সারি ফাংশন এবং মোটর ফাংশন, এই দু রকমের ফাংশনই আমরা দেখতে পাই। ক্লাস ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। ক্লাস কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। তাহলে আবার দেখা হবে অন্য একটা ক্লাসের সাথে। গুড বাই।